যাচ্ছে আজকে থেকে। ক্লাসটা চলবে 5 দিন। সো ইটস লাইক আজকে 11 তারিখ এবং এটা হচ্ছে 15 তারিখ পর্যন্ত হবে, এবং এই 5 দিন আমরা অনেক কিছু শিখবো। সো আজকের ক্লাসে একদম বেসিক জিনিস আলোচনা করলেও লাস্ট ক্লাসে যখন প্রজেক্ট করানো হবে, সো আপনারা দেখবেন যে আপনার এই মানে অল্প অল্প করে শিখতে শিখতেই একটা বড় প্রজেক্ট করে ফেলেছে। সো এটা একটা মানে আমার পড়ানোর স্টাইলটা একটু অন্যরকম, আপনারা হচ্ছে এই ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমার এখানে এর আগে আমার কোর্স করেছেন বা জাভাস্ক্রিপ্ট ক্র্যাশ কোর্সের কেউ এখানে আছেন? নাসরুল্লাহ ভাই হচ্ছে আপনাকে চিনতে পেরেছি। এছাড়া আর কেউ আছেন নাকি সবাই হচ্ছে প্রথম মানে আমার ক্লাস করছেন? ওকে, সো আই গেস শুধুমাত্র নাসরুল্লাহ ভাই আছেন এবং সবাই হচ্ছে নতুন, কোনো সমস্যা নেই। তো আমি একটু মজা করে ক্লাস নিই, গল্প করতে করতে ক্লাস নিই, কারণ লাইক আমার কাছে মনে হয় যে একদম ক্লাসের সময় শুধু এই কাঠখড়টা কোট করে যাব বা মানে একদম থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, এটা আমার নিজেরও ভালো লাগে না। এবং আমরা হচ্ছে প্রজেক্ট বেসড পড়াই, আমি হচ্ছে একটা প্রজেক্ট চিন্তা করি আপনাদেরকে ওইভাবে আগাবো যেগুলো আপনারা হচ্ছে যেগুলো জানলে একটা প্রজেক্ট সম্পূর্ণ তৈরি করতে পারবেন। সো শুরু করার আগে প্রথমে একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে আমরা ইন্টারনেট ইউজ করি, এই ইন্টারনেট আসলে কাজ করে কিভাবে, এটা নিয়ে আইডিয়া কয়জনের আছে? আমরা প্রতিনিয়ত আসলে এই ইন্টারনেটটা একটা গ্র্যান্টেড হিসাবে ইউজ করছি, যে আমি হচ্ছে মোবাইল বার করলাম, একটা অ্যাড্রেস লিখলাম এবং আমি ওয়েবসাইটে চলে গেলাম, বা হচ্ছে ফেসবুক অ্যাপে ঢুকলাম এবং ফেসবুকে হচ্ছে মানে ইউজ করছি, চ্যাট করছি ফেসবুকে, বা হচ্ছে মেসেঞ্জার ইউজ করছি, ইনস্টাগ্রাম ইউজ করছি। কিন্তু এই জিনিসগুলো আসলে কাজ করে কিভাবে, লাইক বিহাইন্ড দ্য সিন আসলে কি হয়? আমরা যেভাবে আসলে মানে এখন লাইক ইন্টারনেট যে একটা মানে খুব কি বলবো, লাইক ইন্টারনেট জিনিসটা আমাদের কাছে এখন মানে খুব নর্মাল হয়ে গেছে। মানে আমি যখন মনে আছে যখন ফার্স্ট ইন্টারনেট ইউজ করেছিলাম, আমি তখন খুব মানে অবাক হয়েছিলাম যে ওয়াও, কম্পিউটার ইউজ করে আমি এরকম ব্রাউজ করতে পারছি বা হচ্ছে গেম নামাতে পারছি বা গান ডাউনলোড করতে পারছি। তখন তো বেসিক্যালি ইন্টারনেট ইউজ করা হতো, এবং আগে মানে প্রথম দিকে নেট স্পিড ছিল এমনও হয়েছিল যে ওই বিটিসিএল এর কেবল ইউজ করে যে নেট মানে নেট ব্রাউজ করতাম, সো স্পিড থাকতো 3 kbps, 10 kbps। অ্যান্ড কোনো কিছু একটা সাইট লোড হতে দেখা যেত যে অনেক সময় পার হয়ে যাচ্ছে। সো ব্রাউজারে হচ্ছে লিখে আমরা অনেকক্ষণ বসে থাকতে হতো যে একটা সাইট লোড হচ্ছে, আচ্ছা ওকে ঠিক আছে অ্যাড্রেসটা আসছে। কে নাসরুল্লাহ ভাই বলেছেন যে হ্যাঁ, বিহাইন্ড দ্য সিনে আমরা সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড, বাট এই কানেকশনটা আসলে কিভাবে আসে? আপনারা সাবমেরিন কেবলের নাম শুনেছেন বা মাঝে মাঝে শোনেন যে সাবমেরিন কেবলে হচ্ছে তার কাটা পড়েছে এই জন্য হচ্ছে নেট থাকবে না, বা সাবমেরিন কেবলের কাজ চলছে এই জন্য নেট থাকবে না। তখন আমরা খুব হা হুতাশ করি যে নেট থাকবে না সারাদিন কি করব, কিছু তো করার নেই। কিন্তু এই সাবমেরিন কেবলটা আসলে কি, বা এই সাবমেরিন কেবল হচ্ছে কাজ চললে কেন আমাদের পুরোপুরি নেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? এই জিনিসটা হচ্ছে আমরা সবাই বিহাইন্ড দ্য সিন, সাগরের নিচে এই সাবমেরিন কেবলগুলো আছে, এই কেবলের মাধ্যমে আমরা একজনের সাথে আরেকজন পুরোপুরি কানেক্টেড। সো একদম প্রথমে যখন এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কনসেপ্টটা আসে, তো এটা যখন আনা হয় তখন এটা মেনলি চিন্তা করা হয় যারা হচ্ছে সায়েন্টিফিক্যাল কাজ করতো। সো এই একাডেমিক পেপার, সায়েন্টিফিক পেপারগুলো যেন সহজে একজনের সাথে আরেকজনের লেনদেন করা যায়, এটা চিন্তা করেই কিন্তু মেনলি ইন্টারনেটটা আসছিল। সো যখন ইন্টারনেট আবিষ্কার হয় তখন কিন্তু আসলে উনি কিন্তু এটা চিন্তা করে বানান নাই যে আমরা হচ্ছে ফেসবুক ব্রাউজ করবো অথবা আমরা হচ্ছে ইন্টারনেটে মুভি দেখবো, নেটফ্লিক্স দেখবো বা গেম খেলবো অনলাইনে। তখন ওনার প্ল্যান ছিল যে যারা হচ্ছে সায়েন্টিস্টরা আছেন, রিসার্চাররা আছেন, তারা হচ্ছে এক এক সময় এক এক দেশে থাকেন, ভার্সিটিগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে। সো একজনের কাজ আরেকজন জানতে পারেন না, হয়তো দেখা গেল কি যে একই জিনিস নিয়ে কয়েকজন রিসার্চ করছেন কিন্তু তাদের মধ্যে কোনো কোলাবোরেশন নেই। হ্যাঁ, আমি এখন স্ক্রিন শেয়ার করিনি, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করেই দিই ভাইয়া যখন বললেন। ওকে, সো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি এবং আপনারা আই গেস সবাই দেখতে পারছেন। আচ্ছা, জি আপনারা ভাইয়া। যারা আছেন আমি একটা স্ক্রিনশট তুলে রাখি, সো এটা পোস্ট দিব গ্রুপে। ওকে, সো যেটা বলছিলাম যে ফার্স্টে হচ্ছে নেট আবিষ্কার করা হচ্ছিল এই সায়েন্টিফিক পেপার বা রিসার্চ পেপারগুলো শেয়ার করার জন্য, এবং তারপর হচ্ছে আমরা নেট আবিষ্কার করলাম, কিন্তু নেটের মধ্যে আমরা শেয়ার করব কিভাবে? আমাদের তো কিছু একটা মানে আমরা যে ওয়েবসাইটটা দেখছি এটার জন্য তো কোড করতে হবে। সো এই জন্য ধারণা আসলো আচ্ছা আমরা তাহলে এইচটিএমএল ইউজ করবো এবং এইচটিএমএল ইউজ করে আমরা সেগুলো কোড করব। সো এইচটিএমএল ইউজ করে হচ্ছে
একটা সাইট বানাচ্ছে বা একটা রিসোর্স শেয়ার করছে, কিন্তু শুধু এইচটিএমএলটা আসলে ভাল লাগে না। তো এইচটিএমএলটা কেন ভাল লাগে না? আচ্ছা, সাউন্ড নিয়ে কারো প্রবলেম হচ্ছে নাকি? ইকরামুল ভাই বলেছেন যে সাউন্ড নাই। সবাই কি সাউন্ড ক্লিয়ার শুনতে পারছেন? ও সরি, আমি মিউট হয়ে গেছে, আমি নিজেই খেয়াল করিনি। সো আমি অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কিন্তু আমি যেখানে মিউট হয়ে আছি। আচ্ছা, যাই হোক। আহ, আচ্ছা, সাউন্ড না শুনতে পেলে তখন হচ্ছে কমেন্টে বলবেন, বা হচ্ছে কেউ একটু মাইক অন করে বলবেন। কারণ হঠাৎ করে দেখা যায় যদি মিউট হয়ে যায়, তখন আমি কথা বলবো কিন্তু আপনারা শুনতে পারছেন না। আচ্ছা, যেটা বলছিলাম, সো আমরা হচ্ছে ওয়েব নিয়ে কথা বলছিলাম। সো ওয়েব তো আসলো, কিন্তু ওয়েবের কনসেপ্টটা বিল্ড হলো যে আমরা হচ্ছে কেবল দিয়ে কানেক্টেড একজনের সাথে আরেকজন। যে প্রীতম ভাইয়া, আচ্ছা ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা, যাই হোক। সো এই জিনিসটা আসলে ম্যাপিংটা কিভাবে হয় সাবমেরিন কেবলের? আচ্ছা, এই সাবমেরিন কেবলের আমরা যদি এখানে এই সাইটটাতে আসি, সাবমেরিন কেবল ম্যাপ, এখানে আমরা দেখতে পারবো যে একটা দেশ আরেকটা দেশের সাথে কিভাবে এই সাবমেরিন কেবলের মাধ্যমে কানেক্টেড। সো এখানে হচ্ছে এই বৃত্তগুলো হচ্ছে ল্যান্ডিং স্টেশন, এবং এগুলো হচ্ছে কেবল। সো আমরা যদি হচ্ছে বাংলাদেশে আসি, বাংলাদেশ কই? এই যে এখানে হচ্ছে ম্যাপের মধ্যে ছোট্ট একটা দেশ। সো বাংলাদেশে আমরা জানি যে দুইটা হচ্ছে কেবল আছে, একটা হচ্ছে কুয়াকাটায় আছে এবং আরেকটা হচ্ছে কক্সবাজারে আছে। এবং এই দুইটা ল্যান্ডিং স্টেশনের যে সাবমেরিন কেবল, একটা দিয়ে আমরা হচ্ছে সিঙ্গাপুরের সাথে কানেক্টেড। সো আমরা কি সবাই এটা দেখতে পাচ্ছি? ওকে। সো একটা দিয়ে হচ্ছে আমরা সিঙ্গাপুরের সাথে কানেক্টেড। সো এখান থেকে হচ্ছে এই কেবলগুলো কোথায় যাচ্ছে আমরা এখানে রাউট দেখতে পারবো। সো এখান থেকে এই কেবলটা, এই যে এখানে যে হচ্ছে এই ব্লু কালারের এটা, এই যে সিঙ্গাপুরে কানেক্টেড। সো যখনই প্রবলেম হচ্ছে, যখনই এই ল্যান্ডিং স্টেশনের কাজ চলতে থাকে, ল্যান্ডিং স্টেশনের কাজ চললে আমরা হচ্ছে এই কেবলটার কাজ চলে। সো যদি বলি আমরা হচ্ছে এই কেবলটা কাটা পড়ে গেছে, তখন হয় কি আমরা এই কানেকশনটা আমাদের বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা আর কানেক্টেড থাকতে পারি না। সো বিহাইন্ড দ্য সিন ওয়েবসাইটগুলো আসলে হোস্ট করা হয় কোথায়? আমাদের যেরকম এই কম্পিউটারে আমরা হচ্ছে ইউজ করছি, বা কম্পিউটার ইউজ করে আমরা নেট ব্রাউজ করছি, তো ওয়েবসাইটগুলো আসলে একটা স্পেশাল টাইপ কম্পিউটারে থাকে যেগুলোকে আমরা সার্ভার বলি। তো সার্ভারগুলো আসলে 24/7 অন থাকে এবং এটা অন রাখতে হয়। তো সার্ভারগুলো আসলে মানে একটু কনফিগারেশনটা একটু অন্যরকম। আমরা যেভাবে হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটার ইউজ করি, সার্ভারগুলো একটু ডিফারেন্ট টাইপ কনফিগারেশন থাকে এবং সেখানে হচ্ছে 24/7 রানিং, এবং আমাদের সবগুলো ওয়েবসাইট সার্ভারের হচ্ছে কিছু কিছু হচ্ছে পার্টিশন করা থাকে যে এই ওয়েবসাইটটা সার্ভারের এইটুকু জায়গা নিয়ে থাকবে। আবার অনেকগুলো ওয়েবসাইটের জন্য অনেক সার্ভার আছে, যেমন আপনার হচ্ছে গুগলের কিন্তু পুরো ওয়ার্ল্ডে খুব ভালো রকমের সার্ভার আছে, ফেসবুকেরও অনেক সার্ভার আছে। সো এটা আপনার, আমরা হচ্ছে সিঙ্গাপুরের যে সার্ভারটা আমরা সেখানে হচ্ছে কানেক্টেড। সো এই যে সার্ভারগুলো বিহাইন্ড দ্য সিন কাজ করে কিভাবে, আপনি যখন ওয়েবসাইটে একটা অ্যাড্রেস লিখেন এখানে, সো এই রিকোয়েস্টটা আসলে সার্ভারে যায় কিভাবে? সো আমরা যদি একটু আঁকাআঁকি করি, আমি আগেই বলে রাখি আমি আঁকাআঁকিতে খুব একটা ভালো না। সো আমার আঁকা দেখে হচ্ছে কেউ কিছু মাইন্ড করবেন না। আমি এই জন্য আর কি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, মেডিকেলে যাই নাই, কারণ আমার আঁকাআঁকি একদম খুবই খারাপ অবস্থা। সো ধরি হচ্ছে এটা আপনার কম্পিউটার, এবং আপনি হচ্ছে একটা অ্যাড্রেস লিখছেন। আপনি অ্যাড্রেস লেখার পরে হচ্ছে সেটা কোথায় যায় ফার্স্টে? আমি যখন এখানে মনে করেন যে আমি যখন এখানে লিখব google.com এবং লেখার পর এন্টার দিব, আমরা দেখছি এই সাইটটা এখানে এসে পড়ছে, বাট এই সাইটটা আসলে আসছে কিভাবে সেটাই আমরা একটু জানবো। সো যারা আগে থেকে জানেন তারা তো জানলেনই, আর যারা হচ্ছে জানেন না এই জিনিসটা তারা এখন জেনে নিতে পারবেন। সো ফার্স্টেই আমরা আমাদের বাসায় আমরা রাউটার ইউজ করছি, এবং এই রাউটার হচ্ছে কি করে কানেকশনটা আসে, আমাদের নেট কোম্পানির থেকে ওরা একটা তার দিয়ে এই রাউটারে কানেক্ট করে দিয়ে যায়। এবং আপনারা যদি কখনো আপনাদের নেটের অফিসে যান, দেখবেন যে আপনাদের নেটের অফিসে একটা ছোটোখাটো সার্ভার রাখা থাকে। তো হয়তো তারা যদি নিজেরাই হচ্ছে ব্যান্ডউইথটা সরকারের থেকে কিনে, তাহলে তারা হচ্ছে এখান থেকে সরাসরি আপনাকে রাউটিং করে, অথবা অনেক সময় হয় যে আমাদের এই নেট কোম্পানিগুলো আরেকজনের থেকে কিনে সেল করছে। ওরা তখন করে কি, ওরা হচ্ছে যার কাছ থেকে কিনে সেল করছে ওর কাছে রাউটিং করে দেয়। বাট মেন আইডিয়াটা হচ্ছে এখানে, আমরা যদি এখানে আরেকটা বক্স নিই, সো এটা হচ্ছে আমাদের আইএসপি বা আমরা নেট কোম্পানি যাকে বলছি। সো আমরা যখন এখানে অ্যাড্রেসটা লিখছি, সো ও তখন এখান থেকে
আমাদের পিসি থেকে হচ্ছে আইএসপির কাছে নেট কানেকশনটা যাচ্ছে। সেখানে যাওয়ার পরে হচ্ছে আইএসপি দেখছে যে আচ্ছা google.com, কিন্তু মজার কাহিনী হচ্ছে এই google.com বলে কিন্তু আসলে সরাসরি কিছু নেই। এই google.com আমরা যেটাকে বলছি সেটা কিন্তু একটা ইউআরএল এবং এর পিছনে একটা আইপি অ্যাড্রেস আছে। তো এই আইপি অ্যাড্রেসটা কে বের করে? এই আইপি অ্যাড্রেসটা বের করে ডিএনএস সার্ভার। সো ডিএনএস সার্ভারটা কি? ডিএনএস সার্ভারকে আমরা একটা ফোন বুকের মতো চিন্তা করতে পারি, যেখানে সবগুলোর একটা করে আইপি অ্যাড্রেস লেখা থাকে। সো আমরা হচ্ছে আগে ফোন বুক ইউজ করতাম, এখন ইউজ করি না, এখন আমাদের দরকার পড়ে না, মোবাইলে কন্ট্যাক্টে সব থাকে। কিন্তু আগে দেখবেন 2001-2 সালের দিকে যারা আমরা টিএনটি ফোন ইউজ করতাম, সো আমাদের বাসায় একটা ফোন বুক থাকতো এবং এই ফোন বুকের মধ্যে সবার নাম্বার লেখা থাকতো। সো আমরা যখন বলতাম যে ওকে কল দাও, আমরা ফোন বুকে যে ওর নাম দিয়ে হচ্ছে খুঁজে বের করতাম ফার্স্ট ওর লিস্টটা, তারপর ওর পাশে ওর নাম্বারটা থাকতো এবং আমরা কিন্তু ওই নাম্বারে ডায়াল করতাম। আমরা কিন্তু যদি ফোন মধ্যে যদি নাম লিখে ডায়াল করতাম তাহলে কিন্তু কিছু আসবে না। তো সেভাবে আমরা যখন google.com লিখে এন্টার করছি তখন এই আইএসপি থেকে ডিএনএস সার্ভারে যাচ্ছে। ডিএনএস সার্ভারে যে বলছে যে আমার একটা ক্লায়েন্ট google.com-এ ভিজিট করতে চাচ্ছে, তোমার কাজ হচ্ছে তুমি এখন ওর আইপি অ্যাড্রেসটা বের করে দাও। সো আইপি অ্যাড্রেসটা কাজ করে কিভাবে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে একটু জুম করে নিই এবং আমি এখানে এখন যদি google.com-এ পিং করি, সো পিং লিখে স্পেস দিয়ে যদি google.com লিখি তাহলে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটা আইপি অ্যাড্রেস আসছে। কিন্তু দেখেন ও কিন্তু google.com-এ বলছে পিং করছে এবং একটা আইপি অ্যাড্রেস পাচ্ছে। এই আইপি অ্যাড্রেসটাই কিন্তু আমাদের এই ডিএনএস সার্ভার থেকে আসছে। সো আমরা যখন google.com লিখে যখন আমরা রিকোয়েস্ট করছি এবং এই ডিএনএস সার্ভার হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করছে, ওকে google.com-এর জন্য তোমার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। তখন ডিএনএস সার্ভার কি করে, আমাদের ট্রাফিকটা মেন সার্ভারে হচ্ছে পাঠায়। তখন ও জানলো যে আমাদের আইপি অ্যাড্রেস এইটা, ও জানে এখন google.com-এর ওয়েবসাইটটা কোন সার্ভারে হোস্ট করা আছে। তখন ও ওই সার্ভারে যে বলে যে একজন হচ্ছে google.com-এ ঢুকতে চাচ্ছে, তোমাকে এই রিকোয়েস্ট পাঠিয়েছে, তুমি ওকে এটা সার্ভ করো। ওকে, সো এখান থেকে হচ্ছে ডিএনএস সার্ভার থেকে মেন সার্ভারে হচ্ছে রিকোয়েস্ট গেল। রিকোয়েস্ট যাওয়ার পর তখন সার্ভার দেখলো আচ্ছা একজন হচ্ছে রিকোয়েস্ট করছে google.com। এরপর হচ্ছে সার্ভার থেকে ওকে কিছু ফাইল পাঠায়। আমরা এখানে যে ওয়েবসাইটটা দেখছি এই ওয়েবসাইটটা কিন্তু আসলে ঠিক এরকম না, এটার পিছনে কিন্তু অনেকগুলো কোড কাজ করছে, অনেকগুলো কোড রান হচ্ছে। সো বেসিক্যালি যেটা হয় সার্ভার থেকে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল। সো আমরা যদি এখানে একটু দেখি যে আমরা হচ্ছে এইচটিএমএল থাকবে, এখানে আমরা হচ্ছে সিএসএস পাবো এবং আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট পাবো। সো সার্ভার থেকে তখন বলে আচ্ছা আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে এবং আমি ওকে একটা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল পাঠাচ্ছি এবং এই তিনটাই হচ্ছে আমাদের ওয়েবের কোর ল্যাঙ্গুয়েজ। সো যে কোনো ওয়েবসাইট, আমরা যা কিছু ওয়েবসাইট দেখব, যেসব ওয়েবসাইটে ভিজিট করব, সেগুলোর পিছনে বিহাইন্ড দ্য সিন কোর ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। সো এই তিনটা হচ্ছে আমাদের হচ্ছে একদম ফাউন্ডেশন। আমার একটা কোয়েশ্চেন ছিল, জি আপু বলেন। ভাই সি প্লাস প্লাস আর সিএসএস কি কাইন্ড অফ সেম থিং অর ডিফারেন্ট না, জিনিস? এটা হচ্ছে ডিফারেন্ট। সি প্লাস প্লাস হচ্ছে আমাদের হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সিএসএসটা হচ্ছে আমরা জাস্ট মার্কআপ স্টাইলিংয়ের জন্য ইউজ করছি, আমরা ঠিক মার্কআপ না, মেনলি স্টাইলিংয়ের জন্য। সো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের অনেক কিছু কন্ট্রোল থাকে, আমরা হচ্ছে এখানে অনেক কিছু লজিক বিল্ড করতে পারি, কন্ডিশন বিল্ড করতে পারি, কিন্তু সিএসএস দিয়ে আমরা যেটা করি সেটা জাস্ট আমরা স্টাইলটা করি, যে আমাদের যে এসটিএমএল ফাইলটা আছে এটা দেখতে কেমন হবে, কালার কীরকম হবে, লেআউটটা কীরকম হবে, সেগুলো আমরা ডিজাইন করছি। এখন হচ্ছে মডার্ন সিএসএস হচ্ছে আরও কিছু ফাংশন এসেছে, বাট বেসিক ফাংশন হচ্ছে এটা আমরা মেনলি ডিজাইন পারপাসে ইউজ করছি সিএসএসটা। কিন্তু প্রোগ্রামিং যেটা আপনি বললেন সি প্লাস প্লাসটা, এর সাথে সিমিলার হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্টের সাথে আপনি সি প্লাস প্লাসের অনেক মিল পাবেন, দুটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে হাই লেভেল এবং সি প্লাস প্লাসটা হচ্ছে লো লেভেল। সো এখানে অনেকগুলো লেভেল আছে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আচ্ছা আপনারা এখানে যারা আছেন সিএসসি ব্যাকগ্রাউন্ডের কে কে আছেন নাকি সবাই নন সিএসসি? ভাইয়া আমি সিএসসি। ওকে আপু, ওকে নাসরুল্লাহ ভাইও সিএসসির, ওকে গ্রেট। ওকে, সো একটা মানে কনসেপশন আপনাদেরকে বলি, অনেকেই হচ্ছে চিন্তা করেন যে আচ্ছা এই প্রোগ্রামিং বা এই ওয়েব ডেভেলপমেন্ট এগুলো শিখতে গেলে হয়তো
সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকলে সুবিধা পাওয়া যায়, বা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের ওরাই শুধু এগুলো শিখতে পারে, এটার বাইরে আর কি কারো হচ্ছে এইসব ওদের জন্য না। এটা হচ্ছে একটু কাইন্ড অফ ভুল, কারণ এখন আপনি দেখবেন যত ডেভেলপার আছে মানে এদের মধ্যে অর্ধেক ডেভেলপারই হচ্ছে তারা কোনো সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, তারা হচ্ছে মানে সেলফ টট প্রোগ্রামার বলে, ওরা হচ্ছে নিজে নিজে শিখে শিখে হচ্ছে জিনিসটা ক্যাপচার করে নিয়েছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন ইন্টারনেটে এই প্রোগ্রামিং বলেন বা ডেভেলপমেন্টের যত টিউটোরিয়াল, যত কোর্স বা হাবিজাবি যত কিছু আছে, আর কোনো ফিল্ডের এত রিসোর্স কিন্তু ইন্টারনেটে নেই। সো এটার একটা সুবিধা হয়েছে, যে কেউ চাইলে এখন কিন্তু প্রোগ্রামার হতে পারে, যে কেউ চাইলে কিন্তু এখন ডেভেলপার হতে পারে। এক্স্যাক্টলি, গুগলে জব করে 40%ই হচ্ছে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের। সেখানে যারা আপনারা আছেন সিএসসি ব্যাকগ্রাউন্ড না, আপনারা যদি চিন্তা করেন আচ্ছা আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ড না, আমি কিন্তু ওয়েব ডেভেলপার হতে পারবো না, সেটা একটা পুরাপুরি মিথ। সো এটা নিয়ে ভাবার কোনো কিছু নাই। এবং আপনার যদি শেখার মানসিকতা থাকে, আপনি যদি কোড করে মজা পান, তাহলে আপনি ইজিলি আপনি ডেভেলপার হতে পারবেন। ডেভেলপমেন্টের একটা সবথেকে বোরিং পার্ট হচ্ছে কোড করা। সো কোড করে একটু মজা পেতে হবে, কোড এই বোরিং জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করে মানে ফেলতে হবে। যখন আপনি দেখবেন আচ্ছা একটা ওয়েবসাইট বানাতে আপনি মজা পাচ্ছেন, আপনি তখন ইজিলি ডেভেলপার হতেই পারবেন। সো আমরা আমাদের আবার এই একটু ফালতু ছবিটায় ব্যাক করি। সো সার্ভার থেকে যেটা করছে আমাদের এই এইচটিএমএল সিএসএস এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা একইভাবে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে, এই আইএসপির মাধ্যমে পিসিতে হচ্ছে আমাদের এই ফাইলটা আসছে। তো এই ফাইলটা আসার পর আমাদের এই যে এই ব্রাউজার মহাশয় কি করছেন, এই তিনটা জিনিসকে একসাথে কম্বাইন করে বা আমরা যেটা বলি রেন্ডার করে এখানে ডিসপ্লেতে শো করছে। সো আমাদের এই google.com এর এখানের এই সাইটটা মানে দেখতে কেমন হবে বা কিভাবে এটা কি বলবো মানে কিভাবে কাজ করবে বা লুক এবং ফাংশনালিটি, এই সব কিছু কিন্তু সার্ভার থেকে বলে দিচ্ছে। এবং আমরা যদি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই, এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গেলে কিন্তু আমরা কিছু হাবিজাবি কোড দেখতে পারবো, এখানে অনেক কিছু আছে এবং আপনাদের এগুলোর কোনো কিছুই বোঝার দরকার নেই। এখন আমি সব কিছুতে ডিটেলসে এক্সপ্লেন করে করে যাব। তো এই কোর্সটা মোটামুটি 2-3টা ক্লাসের পরে আপনারা এখানে সব কিছু বুঝতে পারবেন, এখন না বুঝলেও চলবে। সেখানে কিছু কোড আমরা দেখতে পারছি এবং এই কোডটা হচ্ছে আমাদের এই গুগল যে সাইটের যে পেজটা এটারই কোড। এবং আরেকটা আছে, আমরা যদি হচ্ছে এই ভিউ পেজ সোর্সে যাই তাহলে কিন্তু এটার হচ্ছে মেন কোডটা দেখতে পারবো। সো নর্মালি যেটা থাকে এটা হচ্ছে একটা মিনিফাইড কোড, মানে এই কোডটাকে মেশিনের জন্য করে হচ্ছে কম্প্রেস করে ফেলা হচ্ছে যাতে মেশিন হচ্ছে ইজিলি হচ্ছে এই কোডটা পড়ে এটাকে রেন্ডার করে ফেলতে পারে। এটা আমরা দেখলে কিছু বুঝবো না। আপনি যদি এটা দেখেন এই পেজ সোর্সটা, আপনার মনে হবে যে এইসব জিব্রিশ কী সব লেখা এগুলা। সো লাইক নর্মালি হচ্ছে আমি যদি ফ্রেঞ্চ না পারি, আমাকে যদি একটা ফ্রেঞ্চের বই দেওয়া হয় যে বইয়ে পুরোপুরি হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় লেখা, আমার দেখলে যেরকম একটা জিব্রিশ ফিলিংস আসবে, এটা দেখলে আপনার সেরকম ফিলিংসটা আসবে। বাট মেন জিনিসটা হচ্ছে কোডটা কী করে কাজ করে আমরা হচ্ছে ইন্সপেক্টে গেলে হচ্ছে দেখতে পারবো। সো ওটাও বাদ দিলাম, আমরা এগুলো নিয়ে সব আসবো। কিন্তু আমরা এখন জানলাম যে আমাদের হচ্ছে ওয়েবসাইটের বেসিক বা কোর কম্পোনেন্টস হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। সো এইচটিএমএল দিয়ে আসলে কি করে, আমাদের যে সাইটের স্ট্রাকচার, এই পুরো স্ট্রাকচারটাই কিন্তু আসলে এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়, লুকস না কিন্তু স্ট্রাকচার। সো আমার যদি এইচটিএমএল না থাকতো এই সিএসএস জাভাস্ক্রিপ্টে আসলে খুব একটা কিছু করতে পারতাম না। আমরা এই সব কিছুই ওয়েবসাইটে যা কিছু দেখছি বা যা কিছু পরিবর্তন হচ্ছে সব কিছু কিন্তু এইচটিএমএল ফাইলটা মডিফাই করে বা এখানে নতুন কিছু অ্যাড করে হচ্ছে। সো আমাদের হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লাগবে না, এটা ক্যান্সেল করে দিই। সো আমাদের জন্য এইচটিএমএলটা লাগবেই। ইটস লাইক হচ্ছে আপনি একটা মানে একজন আর্কিটেকচার একটা বিল্ডিং বানাচ্ছে, তো বিল্ডিং বানানোর আগে কি করে, সো হচ্ছে ও পিলারগুলো হচ্ছে প্ল্যান করে যে কোথায় কোন পিলার থাকবে এবং মানে স্ট্রাকচারটা ঠিক করে। আমরা কিন্তু ফার্স্টেই কিন্তু ঠিক করি না যে আমাদের হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনটা কেমন হবে বা আমাদের রুমের কালার কি হবে, অথবা আমরা হচ্ছে মানে কি বলবো আমাদের হচ্ছে মানে রুমের দরজাগুলো কীরকম হবে, এটা কিন্তু পরে ডিসাইড আসে। ফার্স্টে কিন্তু আসে যে আমাদের হচ্ছে স্ট্রাকচারটা। এবং আমরা যদি আমাদের হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি, আমাদের কিন্তু বেস স্ট্রাকচারটা কিন্তু আমাদের কঙ্কালটা, ঠিক আছে? তো এবং এই কঙ্কালের উপরেই কিন্তু এই সব কিছু। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের কালার কীরকম হবে বা কার হচ্ছে নাকের স্টাইল কীরকম, কার চোখ কত সুন্দর, এগুলো কিন্তু আসলে আমরা সিএসএস দিয়ে করছি। এবং জাভাস্ক্রিপ্ট আসলে কি করে, জাভাস্ক্রিপ্ট করে হচ্ছে ইন্টারঅ্যাকশনটা, যে এই আমরা এই যে একটা সাইটে যাচ্ছি, আমরা এটার স্ট্রাকচার বানালাম, আমরা এটা লেআউটটাও ঠিক করে ফেললাম, আমরা একটা সাইট দেখতে কত সুন্দর হবে না হবে সব কিছু আমরা সিএসএস দিয়ে করলাম।
এবং করার পরে আমরা এই জাভাস্ক্রিপ্টে আসলে কি করি, একজন ইউজার যখন সেই সাইটটায় আসবে, আসার পর তো ইন্টারঅ্যাক্ট করবে সাইটটার সাথে, তাই না? সো আপনাকে যদি একটা সাইট দেওয়া হয় যেটার কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নেই, আপনি একদম স্ট্যাটিক একটা সাইট, আপনি বাটনে ক্লিক করছেন কিন্তু এটা কোনো কাজ করছে না, বা আপনি চাচ্ছেন একটা কাজ করতে ওই সাইটটায় এসে, বা আপনি কিছু একটা সার্চ করলেন কিন্তু সার্চ বক্সটায় কোনো কিছুই কাজ করছে না, তারপরে তখন মনে হবে যে এই সাইট দিয়ে আমার আসলে লাভটা কী, কারণ আমি যে পারপাসে এই সাইটটায় গেছিলাম সেই পারপাসটা আসলে ফুলফিল হচ্ছে না। তো এই ইন্টারেক্টিভিটিগুলো বানানোর জন্য বা ইন্টারাকশনগুলোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। সো এখানে যদি একটা সিম্পল এক্সাম্পল দেখাই, যে আমি এখানে এই ট্যাবে গেলে আমাদের ক্লাসে আজকে কতজন জয়েন হয়ে আছেন সেটা দেখতে পারছি, এবং এই ট্যাবে আসলে আপনাদের চ্যাটগুলো দেখতে পারছি। সো এটাই কিন্তু একটা ইন্টারাকশন, যে আমি যখন এখানে পিপলে ক্লিক করছি, কে কে ক্লাসে আছেন দেখতে পারছি, এবং চ্যাটে আসলে আপনাদের মেসেজ দেখতে পারছি, এবং এই ইন্টারাকশনটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করছি আমরা। সো এখানে এই বক্সটার ডিজাইন কীরকম হবে, এই লেখাগুলো কোথায় থাকবে, এগুলো কিন্তু সিএসএস, এবং তার বিহাইন্ড দ্য সিনে যা কিছু আছে এই পেজের হচ্ছে বেস স্ট্রাকচারটা গুগল মিটের, সেটা কিন্তু আসলে এইচটিএমএল দিয়ে করা। সো আই হোপ এই তিনটা নিয়ে আপনাদের একটা ভালো মানে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আপনারা আমাকে বলতে পারেন। সো কারো কোনো কোশ্চেন নেই? সো আমি আশা করছি আপনারা সবাই বুঝে ফেলেছেন, খুব ভালো বুঝে ফেললে। সো এখন এই এইচটিএমএল এর জন্য আমাদের তো কোড করতে হবে, এবং এইচটিএমএলকে আমি পুরোপুরি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলবো না, এটাকে আমি মার্কআপ ল্যাঙ্গুয়েজই বলবো, কারণ আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে বা কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়, যেটা এইচটিএমএল আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে ডিক্লারেটিভ। আপনি সব কিছু হচ্ছে বলে দিচ্ছেন, এখানে কম্পিউটারের ভাবার কিছু নেই বা চিন্তা করার কিছু নেই, ও হচ্ছে যা কিছু দেখছে সেভাবেই হচ্ছে ঠিক একইভাবে রেন্ডার করে ফেলছে। সো এই কোড করার জন্য আমাদের ফার্স্টেই হচ্ছে একটা কোড এডিটর লাগবে। সো আপনারা যারা ক্লাসে আছেন, আপনাদের কি সবারই একটা কোড এডিটর আছে পিসিতে, নাকি আপনারা হচ্ছে আজকে ফার্স্ট টাইম শুনছেন যেটা কি জিনিস? ভাইয়া আছে। আচ্ছা, জি আমার জি আছে। ওকে, গ্রেট। এবং যদি কারো না থাকে কোড এডিটর, আমরা হচ্ছে ভিএস কোডটা ইউজ করব। সো আপনি যদি এখানে লেখেন যে ভিএস কোড, লিখে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে এই যেটা পাবেন ভিজুয়াল স্টুডিও কোড, এবং আমরা এই পুরো কোর্সেই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। সো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি ভিএস কোডের ওয়েবসাইটটা যাবেন এবং এখানে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন। সো এখানে আপনার একটা ফাইল আসবে এবং এটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে আপনি সেটআপ দিতে পারবেন। সো আমার যেহেতু ইনস্টল করাই আছে, আমি এটা আর দেখালাম না, এবং এটা একদম বেসিক, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবেও না। এবং ভিএস কোড ছাড়া আপনারা যদি মনে করেন কেউ সাবলাইম টেক্সট ইউজ করেন, কেউ যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, অথবা অ্যাটম ইউজ করেন, অথবা ব্র্যাকেটস ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, আমাদের এইচটিএমএল সিএসএস এর জন্য আমরা যদি এটা মানে কি বলবো, একটা নোটপ্যাডও যদি লাইক কোড করি সেটাও হবে, সেটাও কাজ করবে। তো এখানে টেক্সট এডিটর আসলে ভিএস কোডটা ইউজ করার মানে একটা জিনিস হচ্ছে কি, যে এখানে কিছু সুবিধা আছে, ও কিছু মানে ওর ইন্টেলিজেন্স ইউজ করে হচ্ছে ও কোডগুলোকে হচ্ছে গেস করতে পারে যে আমি কী করতে চাচ্ছি, বা কোনো জায়গায় ভুল থাকলেও সেটা আমাকে পড়ে দিতে পারে, যেটা আমরা যদি নর্মাল একদম নর্মাল যদি এই নোটপ্যাডে যদি করি, লাইক আমাদের এই নোটপ্যাডে যদি আমরা কোড করি, ওর আসলে অ্যাবিলিটিগুলো নেই। কিন্তু আমি চাইলে আমি এখানেও কোড করে সেটা সেভ করে রান করতে পারবো। এক্স্যাক্টলি। সো এই জন্যই হচ্ছে আমরা কোড এডিটর ইউজ করি, আর এটা একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট, এবং আমরা যখন আরও ফার্দার কাজগুলো করি জাভাস্ক্রিপ্ট নিয়ে অথবা পিএইচপি নিয়ে এবং আরও সব অন্য মানে অনেক কিছু, তখন আমাদের এগুলা কাজে লাগে। সো আমরা এটা এখন যেটা জেনেছি এই ছবির মধ্যে, এটা কিন্তু আসলে শুধুমাত্রই একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ডের মধ্যে আসলে কি আমরা যা কিছু দেখি সেটা একটা ফ্রন্ট এন্ড, মানে সো আমরা যদি কিছু ওয়েবসাইটে যাই, লাইক এখানে প্রথম আলোর ওয়েবসাইটটা আছে, এবং আচ্ছা খালেদা জিয়ার করোনা শনাক্ত, ওকে আমি জানতাম না, মাত্র দেখলাম নিউজ, যাই হোক। সো প্রথম আলোতে আমরা আসলে দেখব কি, এটা একটা নিউজ পেপার ওয়েবসাইট, এবং এখানে আপনার জাস্ট লেআউটটা দেখেন, এখানে কন্টেন্টগুলো কিভাবে আছে। তো এখানে কিছু হেডলাইন এবং কিছু নিউজ দিয়ে, এবং বলে দিচ্ছে লাস্টে যে 1 ঘন্টা আগে খবরটা আসছে, এবং সাথে কিছু ছবি দেওয়া আছে, এবং প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু সিমিলার টাইপ একটা লেআউট আছে, যেখানে যত কিছু আছে এগুলো কিন্তু কাইন্ড অফ সিমিলার, যে একটা ছবি এবং পাশে একটা হেডলাইন, তারপর নিচে লেখা যে কিছু মানে কয় ঘন্টা আগে নিউজটা পাবলিশ হয়েছে।
তো এখানে আমরা যা কিছু দেখতে পারছি এটাই কিন্তু আসলে ফ্রন্ট এন্ড। এই নিউজগুলো আসলে কিভাবে একটা আমাদের এই পেজে আসবে বা নিউজগুলো পেজে আসার পরে সেটা কিভাবে আমাদের ডিসপ্লে করবে সেটাই মেনলি ফ্রন্ট এন্ড। এবং এখানে কিন্তু ব্যাক এন্ডের একটা পার্ট আছে। ব্যাক এন্ডটা কি, এই নিউজগুলো আসলে কোত্থেকে আসছে, কেউ না কেউ তো এই নিউজটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে লিখে পাবলিশ করেছে, তারপরে না আমরা এই পেজে দেখতে পারছি। সো আমরা যদি এই সর্বশেষে আসি, সেখানে একদম লাস্টে হচ্ছে যে নিউজটা পাবলিশ করেছে সেটাই কিন্তু এখানে শো করছে। সো ব্যাক এন্ডে কী হয়, এই যে আমাদের সার্ভারটা আছে, এই সার্ভারের মধ্যেও কিছু কোড রান করে, কিছু লজিক থাকে, এবং এই সার্ভারের সাথে একটা ডেটাবেস কানেকশন থাকে। সো ডেটাবেসটাকে আমরা যদি বলতে চাই, ডেটাবেসটা আসলে কি, ডেটাবেসটা হচ্ছে একটা স্টোরেজ টাইপ, আমাদের যেরকম পিসিতে হচ্ছে হার্ড ডিস্ক থাকে। সো ডেটাবেসটার মধ্যেও মানে কিছু ইনফরমেশন স্টোর থাকে ওয়েবসাইটের জন্য, এবং এই ইনফরমেশনগুলোই হচ্ছে এখানে নিয়ে মানে পুল করে নিয়ে এসে দেখাচ্ছে। সো এইগুলা হালকা একটা আইডিয়া থাকলেও হবে, লাইক সব ফ্রন্ট এন্ড ডেভেলপারের আসলে ব্যাক এন্ড নিয়ে একটু আইডিয়া থাকা দরকার যে বিহাইন্ড দ্য সিন কাজ করছে কীভাবে। কারণ আমরা যদি জানি যে আমাদের কন্টেন্টগুলো কোত্থেকে আসছে, তাহলে মেনলি আমাদের কি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের ব্যাক এন্ড নিয়ে কোনো কাজ করতে হয় না। ব্যাক এন্ডের কাজের জন্য ব্যাক এন্ড ডেভেলপার থাকে, তারাই হচ্ছে এই সব কিছু কনফিগার করে এবং সার্ভার সাইটের কোডগুলো কীভাবে রান করবে, একটা সাইটের সিকিউরিটি কীরকম থাকবে, এবং ডেটাবেসগুলো হচ্ছে সে ম্যানেজ করবে কীভাবে, তো সেগুলো মেনলি একটা ব্যাক এন্ড ডেভেলপার কাজ করে। সো ব্যাক এন্ড ডেভেলপার এগুলো হচ্ছে রেডি করে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে বলে যে আমার হচ্ছে কনফিগারেশন রেডি। ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ হলো এই ব্যাক এন্ড থেকে ইনফরমেশনগুলো নিয়ে এসে ইউজারের জন্য ডিসপ্লে করা। সো আমরা একটা ইউজার যেটা দেখছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং আমি যদি আরও কিছু সাইডে যাই, এবং এখানে হচ্ছে ভোগের সাইট আছে, এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট। সো ওদেরও কিন্তু দেখেন লেআউটটা কিন্তু কাইন্ড অফ সেম, মানে লেআউটটা ডিফারেন্ট বাট উপস্থাপনা করার ধরনটা, প্রথম আলোর যেরকম লোগোটা ছিল হচ্ছে মাঝখানে, এখানের কিন্তু লোগোটা আবার লেফট সাইডে। এবং এখানে আমরা এই জিনিসটাকে বলছি একটা ন্যাভিগেশন বার। সো ন্যাভিগেশন বারটা কি, যে আমরা একটা সাইটে আসার পরে আমরা সাইটের বিভিন্ন পেজে যেতে পারবো বা বিভিন্ন অংশে ন্যাভিগেট করতে পারবো। সো কোথায় কি যেতে পারবো আমরা, সেটার জন্য এখানে কিছু আগে থেকে কিছু মেনু লিখে দেওয়া থাকে বা ন্যাভিগেট করা থাকে। সো আপনি যদি মনে করেন যে নতুন কোনো প্লেসে যান, বা আপনি ধরলেন হচ্ছে বসুন্ধরা সিটিতে গেলেন, যাওয়ার পরে আপনি দেখবেন শুরুতেই হচ্ছে এখানে একটা লাইক একটা বোর্ডের মধ্যে দেওয়া থাকে যে কোন ফ্লোরে আপনি আসলে কি কি পাবেন বা কোন ফ্লোরে কোন দোকানগুলো আছে। সেটা দেখলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যায় যে আপনি হচ্ছে কোন ফ্লোরে গেলে কোন জিনিসটা পাচ্ছেন। ঠিক সেভাবে একটা সাইটের মতো ন্যাভিগেশন বারটা এটাই কাজ করে, যে ওর কোন মেনুতে গেলে আপনি কি কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন ছিল? ওকে, ইকরামুল ভাই আস্ক করেছেন যে কোনটা ইজি ভাইয়া, ব্যাক এন্ড নাকি ফ্রন্ট এন্ড? ইজি আসলে কোনোটাই না, সত্যি কথা বলতে। মানে আমার এই এত বছরের ডেভেলপমেন্ট জার্নিতে আমি যেটা বুঝেছি, আমি হচ্ছে যেহেতু ফুল স্ট্যাক ডেভেলপার, আমার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা নিয়েই কাজ করা হয়েছে। তো ইজি আসলে কিছুই না, শুরুটা ইজি, এবং আপনি যখন সামনে যাবেন আপনাকে অনেক কিছু শিখতে হবে। সো হচ্ছে ফার্স্টে আমরা অনেকেই শুরু করছি যেরকম এইচটিএমএল সিএসএস দিয়ে, এবং আমাদের কাছে এটা অনেক সহজ লাগছে, কিন্তু এটাই আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট না, এটা জাস্ট স্টার্টিং। মানে আপনাকে যেরকম শুরু করার জন্য, লাইক আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা যেরকম 10 বছর স্কুলে পড়ি, আমাদের যদি ক্লাস ওয়ানে যদি এই সায়েন্সের টপিকগুলো দিত বা ক্যালকুলাস অথবা লাইক ফিজিক্সের ম্যাথগুলো করতে দিত, আমাদের কিন্তু মাথায় কিচ্ছু ঢুকতো না। আমরা কিন্তু লাইক কি হচ্ছে এখানে। এবং আমরা কিন্তু যখন এই ক্লাস 1 থেকে ক্লাস 10-এ উঠি, আমাদের কিন্তু এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসে পড়ে সব কিছু। তখন কিন্তু আমরা দেখে আর ঘাবড়িয়ে যাই না যে এটা আসলে কীভাবে কাজ করছে। ঠিক তেমনি ডেভেলপমেন্ট জার্নিতে আপনি যখন শুরুটা করেন, শুরুটা ইজি, এবং আপনি যখন কোড করতে থাকেন, আপনি যখন এটার সাথে ফ্যামিলিয়ার হন কোড করতে করতে, আপনি এখন একটা ওয়েবসাইট দেখে যদি মনে করেন যে লাইক রকমারি.com-এর মধ্যেও আমরা যদি আসি, এবং আমরা এইচটিএমএল সিএসএস পারলে আমাদের মধ্যে যে অ্যাবিলিটিটা আসবে, আমরা যে কোনো ওয়েবসাইটে আসার পরে এটা লেআউট দেখে আমরা এটা কোড করার একটা অ্যাবিলিটি থাকবে যে আচ্ছা এটা লেআউট আছে এরকম এরকম। সো আপনার একটা আইডিয়া হয়ে যাবে, আচ্ছা তাহলে এটা কোড করবো আমি কীভাবে। সো আপনি যখন লেআউট বানাতে পারবেন, আপনার তখন নেক্সট কাজই থাকবে এটার ইন্টারাকশনটা হচ্ছে কীভাবে। যেমন আমি যখন এখানে ক্লিক করছি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে স্ক্রল করে কিন্তু নতুন কিছু বই এখানে আসছে। সো আপনি তখন চিন্তা করতে পারেন যে এটা আসলে কিভাবে আসছে, এটা আমি আমার পেজে অ্যাড করব। তখন আপনার এটার জন্য জাভাস্ক্রিপ্ট শিখতে লাগবে।
সো জাভাস্ক্রিপ্ট শেখার পরে আপনি চিন্তা করবেন এই জাভাস্ক্রিপ্টটাকে আরও কীভাবে এফিসিয়েন্টলি লেখা যায়। সো আপনি তখন এর জন্য জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক শিখলেন, রিয়্যাক্ট অথবা ভিউ অথবা অ্যাঙ্গুলার, এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছা যেটা। তো এবং এরপরে আরও অনেক কিছু শেখার আছে, ফ্রন্ট এন্ডের মধ্যে আর্কিটেকচার আছে, তো ওইগুলো আমরা বাদ দিই, এটা অনেক বড় একটা পিকচার। ওই যে যেটা বলছিলাম যে বেসিক হলো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এবং বাকি যা কিছু আছে ফ্রন্ট এন্ডে সব কিছুই হচ্ছে জাভাস্ক্রিপ্ট নির্ভর। মানে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে বিভিন্ন ফ্রেমওয়ার্ক, বিভিন্ন লাইব্রেরি আছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয়। আর তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাইক ব্যাক এন্ড নিয়ে হচ্ছে টুকটাক আইডিয়া রাখা, সার্ভার কি করে কাজ করছে, বা আমাদের এই কোডগুলো কীভাবে সার্ভারে কাজ করে, সার্ভারে আমরা এগুলো আপলোড করব কীভাবে, সার্ভার ডিসপ্লে করে কীভাবে, এগুলো জানলেই মোটামুটি আপনি একটা ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারবেন। আর তারপরে যা কিছু শিখবেন কাজ করতে করতে আর অনেক কিছু শিখবেন। সো আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে, ওকে আকাশ ভাইয়া এই কোশ্চেনটা আমি লাস্টে আসছি, ক্লাসের লাস্টের দিকে যে আমি এটা নিয়ে ডিসকাস করবো, সো এটার জন্য আপনার লাস্ট পর্যন্ত থাকা লাগবে ক্লাসে। আচ্ছা, সো আমরা এখানে রকমারিতে আসছিলাম এবং এটার লেআউটটাও কিন্তু আরেক রকম। এখন একটা জিনিস আমরা দেখি, এখানে টুইটার আমরা দেখতে পাচ্ছি টুইটারের লেআউট হচ্ছে একরকম, বা ফেসবুকে আসলে হচ্ছে ফেসবুকের লেআউটটা হচ্ছে আরেক রকম। সো এক একটা সাইটের লেআউট কিন্তু এক এক রকম, এবং এই লেআউটটা কিন্তু আসলে মানে হুট করেই কিন্তু একজন ডেভেলপার বানায় না যে আমার মন চাইলে আমি ফেসবুকের লেআউটে এরকম বানিয়ে ফেললাম, বা আমার মন চাইলে আমি টুইটারের লেআউটে এরকম বানিয়ে ফেললাম। সো এটার পিছনেই হচ্ছে মেনলি একজন ইউআই ইউএক্স ডিজাইনার বা ইউএক্স ডিজাইনাররা কাজ করে যে আমার এই লেআউটটা কীরকম হবে, লেআউটটা কীরকম হলে সেটা ইউজার ফ্রেন্ডলি হবে, আমার এখানে কালারটা কীরকম থাকবে, এবং আমার ফন্ট সাইজ কীরকম হবে, আমি কোন ফন্ট ইউজ করব। সো মেনলি এগুলো হচ্ছে একজন ইউআই ইউএক্স ডিজাইনার হচ্ছে এগুলো ডিজাইন করে ফেলে, এবং ডেভেলপার আমরা যারা আছি সেটা দেখে দেখে কোড করি। বাট অ্যাজ এ ডেভেলপার আমাদের হচ্ছে এইটুকু সেন্স থাকতে হবে, কারণ হচ্ছে আমরা যখন কাজ করতে যাই মার্কেট প্লেসে, লাইক 10জন ক্লায়েন্টের মধ্যে আপনার হচ্ছে 6জনই আপনাকে হচ্ছে কোনো ডিজাইন দিবে না, ওরা আপনাকে বলবে আমার একটা সাইট লাগবে, তুমি একটা সাইট বানিয়ে দাও। তো আপনি যখন জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আপনার সাইট লাগবে, সাইটটা আপনার কোনো পছন্দ আছে কি না, তখন আপনাকে আরও 2-3টা সাইট দিয়ে বলবে যে তুমি এই সাইটগুলো দেখো, এরকম টাইপ কাছাকাছি একটা সাইট বানিয়ে দিলেই আপনার মানে আমার হবে। সো অ্যাজ এ ডেভেলপার তখন আপনাকে হচ্ছে রিসার্চ করতে হবে যে আমি আসলে কোন কালারটা ইউজ করবো, আমার ফন্ট কীরকম হবে। সো এই জিনিসগুলো আপনার আসলে কাজ করতে করতে আপনার মধ্যে গ্রো হবে, এবং এটা নিয়ে হচ্ছে অনেক স্টাডি আছে, এটা নিয়ে অনেক আর্টিকেল আছে, অনেক ব্লগ আছে, আপনি সেগুলো পরে পড়তে পারেন। আজকে আমাদের প্রথম কাজ হবে সেটা হচ্ছে যে একদম একটা সাইট শুরু করার জন্য আমাদের আসলে স্ট্রাকচারটা কীরকম হবে। সো আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে হচ্ছে ওয়েব, আচ্ছা আমি ওয়েব ক্লাস লিখে হচ্ছে আপনাদের এখানে ফোল্ডারটা সেভ করলাম, এবং এখানে আমার সব কোড এখানেই রাখবো। সো এর মধ্যে যদি আমি যাই, তো এখানে আমি আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি যেটার আমি নাম দেবো হচ্ছে ডে 1। সো এই ডে 1-এর মধ্যে আমাদের আজকের যে কাজগুলো আমরা সেখানে এখানে রাখবো। সো বেসিক্যালি হয় কি, আমাদের এখানে কি কি ফাইল আমাদের থাকতেই হয় একটা ওয়েবসাইটের জন্য। সো আমাদের একদম প্রথমেই আমাদের একটা এইচটিএমএল ফাইল লাগবে যেটার নাম থাকবে হচ্ছে index.html। আপনার মনে হতেই পারে যে ভাই এটার নাম index.html কেন, আমি এখানে আমার নাম দিয়ে সেভ করছি না কেন, আমি যদি চাই আমার নাম দিয়েও তো সেভ করতে পারি, তাই না? হ্যাঁ আপনি অবশ্যই পারেন, কিন্তু আমরা ওই যে যত প্রথমেই বলেছি আমাদের সাইটটা হচ্ছে রান করবে একটা সার্ভার থেকে, এই সার্ভার থেকে কিন্তু আমাদের এই সাইটটা কাজ করবে। সো সার্ভার হচ্ছে প্রথমেই আমরা যখন একটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখি, লাইক আমি যখন হচ্ছে এই google.com লিখছিলাম, তো সার্ভারে প্রথমে আমাকে যেই ফাইলটা পাঠায় সেটাই হচ্ছে index.html। সো আপনি যখনই কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল লিখবেন, সার্ভার থেকে প্রথমে আপনাকে এই index.html ফাইলটাই কিন্তু সার্ভ করবে। সো এই জন্য সবসময় মনে রাখবেন আপনার ওয়েব প্রজেক্টে আর যত পেজই থাকুক না কেন, যত HTML ফাইলই থাকুক না কেন, আপনার একটা index.html ফাইল অবশ্যই লাগবে। সো এরপর আমাদের স্ট্রাকচারের মধ্যে আর কি কি থাকে, আমরা সিএসএস লিখবো, সেখানে একটা ফোল্ডার থাকে, এখানে সিএসএস লেখা, এবং তারপর আমাদের হচ্ছে যদি কিছু জাভাস্ক্রিপ্ট কোড থাকে সেটা আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে লিখতে পারি, জেএস এর মধ্যে লিখতে পারি, বা আমরা এখানে হচ্ছে স্ক্রিপ্ট লিখতে পারি।
সো এক একজন এক একটা লিখে, আপনি জেএস অথবা স্ক্রিপ্ট যেটাই লিখেন না কেন, এবং আমাদের হচ্ছে সাইটে কিছু ইমেজ থাকে, বা আমরা এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার রাখতে পারি। সো বেসিক্যালি আমরা যে এই সাইটগুলো দেখলাম, এই যে প্রথম আলো বলেন বা ইভোক বলেন অথবা আইএমডিবি, রকমারি, সো এই ইমেজগুলো আসলে মেনলি ইমেজগুলো ডেটাবেস থেকে আসে, বাট প্রাইমারি যেই সাইটগুলো আমরা একটা যদি কোনো ল্যান্ডিং পেজের সাইটে যাই, তো সেই ইমেজগুলো আসলে আমরা হচ্ছে ইমেজ ফোল্ডার থেকে নিয়ে নিই। এবং আপনি যদি কোনো কাস্টম ফন্ট ইউজ করেন, সো আপনি হচ্ছে এখানে এই ফন্টস ফোল্ডারের মধ্যে ফন্টগুলো রাখতে পারেন। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য বেসিক আর কি লেআউটটা, যে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা কীরকম হবে এবং কোন ফোল্ডারের মধ্যে আমরা কী কী রাখবো। এবং এইটাই হচ্ছে আপনার একটা মানে এই অর্গানাইজেশনটা একটা গুড প্র্যাকটিস। আপনারা হচ্ছে থিম ফরেস্টের নাম শুনেছেন, বা থিম ফরেস্ট কী জিনিস এটা কি কারো আইডিয়া আছে? না ভাইয়া। আচ্ছা, থিম ফরেস্ট হচ্ছে যে আমরা এই যে এই সাইট ডিজাইন করছি বা কোড করছি, তো আপনি চাইলে হচ্ছে থিম ফরেস্টে যেও আপনার ডিজাইনটা সেল করতে পারবেন। সো আমি যদি এখান থেকে হচ্ছে থিম ফরেস্টে আসি, সো থিম ফরেস্টটা হচ্ছে আমাদের এই ডেভেলপারদের জন্য একটা মার্কেট প্লেস, যেখানে আমরা বেসিক্যালি হচ্ছে এই এইচটিএমএল টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস থিম এবং আরও অনেক কোড টোড সেল করতে পারি। সো এখানে আমরা এখানে বেসেলারের অনেক কিছু দিতে পারছি। এবং আমি যদি এই ক্যানভাসটায় যাই, সো আপনি দেখবেন একজন ডেভেলপারই হচ্ছে এটা কোড করে এখানে দিয়েছে, এবং এটা এই টেমপ্লেটটার দাম হচ্ছে $16, এবং তার এটা কিন্তু সেল হয়েছে, কিন্তু আমরা একটু আগেই দেখলাম কোথায় যেন ছিল সংখ্যাটা, এই যে দেখেন 60,059 বার হচ্ছে এটা সেল হয়েছে। মানে মানুষজন এই টেমপ্লেটটা কিনেই তারপর হচ্ছে একটু এডিট করে হয়তো তার ওয়েবসাইটে ইউজ করেছে। সো আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ডেভেলপারটা এই ডিজাইনটা বা এই টেমপ্লেটটা তৈরি করলো একবার, তারপর জাস্ট তার বসে বসে এখান থেকে ইনকাম হচ্ছে। সো এই থিম ফরেস্টের জন্য আপনি যদি সাবমিট করতে চান কখন, এটার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু গাইডলাইন ফলো করে দিতে লাগে, এবং আপনার এটা ইউনিক থিম হতে হয়। আপনি কারো ডিজাইন দেখে কপি করে লেআউট বানিয়ে সেল করতে পারবেন না। আমরা যদি একটা লাইভ প্রিভিউ দেখি এটার, সো লাইভ প্রিভিউ দেখলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যেটা দেখতে আসলে কীরকম। সো আমরা হচ্ছে ডেমোতে যাই, এবং এখানে অনেক কিছু হচ্ছে অলরেডি থিম বানিয়ে রেখেছে। সো আমরা হচ্ছে এই ওয়ান পেজ ডেমোটায় যাই। ওকে, সো দেখেন এই ওয়ান পেজ ডেমোর মধ্যেও কত কিছু আছে। ওকে, সো দেখি। সো এমনি এমনি কিন্তু এতবার সেল হয় নাই। সো এখানে একটা থিম দেওয়া আছে। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি এই সাইটটার হচ্ছে ডিজাইনটা কেমন, লেআউটটা কীরকম। এবং বেসিক্যাল এই ওয়ান পেজ ওয়েবসাইটগুলোকে আমরা হচ্ছে আরেকটা নাম আছে, আমরা ল্যান্ডিং পেজও বলি এগুলাকে। সো হচ্ছে বিজনেসের জন্য ল্যান্ডিং পেজটা অনেক ইম্পর্টেন্ট। ল্যান্ডিং পেজটা এরকম করে বলা যায় যে আপনার হচ্ছে যখন একটা বিজনেস প্রমোট করে, সো একজন পোটেনশিয়াল কাস্টমার বা একজন ইউজার ক্লিক করার পরে যে পেজটায় আসে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ, বা নর্মালি হচ্ছে এই হোম পেজ যেটা থাকে সেটাকে আমরা ল্যান্ডিং পেজই বলতে পারি। সো এখানে আপনি দেখেন যে এই ডিজাইনটা, আপনারা যারা হচ্ছে একটু ভালো HTML CSS পারবেন বা মোটামুটি ক্লাসের পরে, এরকম একটা লেআউট কিন্তু আপনাদের পক্ষেও তৈরি করা সম্ভব হবে। তো এই ডেভেলপারই করলো কি, এরকম অনেকগুলো লেআউট সে ডিজাইন করে 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 একটা থিম প্যাকেজ বানিয়ে এখানে হচ্ছে সেল করে দিল। সো আপনারা চাইলে পরে সেল করতে পারবেন, লাইক যদি মন চায়। সো আপনাকে থিম ফরেস্টের জন্য প্রথমেই যেই জিনিসটা চেক করবে যে আপনার এই HTML টেমপ্লেটের যে ফোল্ডার অর্গানাইজেশন এটা ঠিক আছে কিনা, আপনি সব কিছু ঠিকঠাক মতো ফোল্ডারের মধ্যে সব কিছু আছে কিনা। সো আপনি যদি মনে করেন এই CSS ফোল্ডার না লিখে হচ্ছে আপনার আপনার নাম দিয়ে একটা ফোল্ডার রাখলেন, এখানে আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে একটা ফোল্ডার রাখলেন, আপনার বেস্ট ফ্রেন্ডের নাম দিয়ে একটা ফোল্ডার রাখলেন এবং সব কিছু এখান থেকে নিলেন, তাহলে কিন্তু হবে না। সো এখানে সব কিছু আমরা এই CSS ফাইলগুলো অল টাইম CSS এর মধ্যে রাখবো, ফন্টগুলো সবসময় ফন্টসের ভিতরে রাখবো, এবং ইমেজগুলো সবসময় এখানে রাখবো। সো আমি হচ্ছে এই ফোল্ডারের মধ্যে আমি এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার VS কোডটা ওপেন করছি। আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে হচ্ছে ওপেন উইথ কোড। সো ওপেন উইথ কোড দিলে আমার VS কোডটা এখানে ওপেন হয়ে গেল। আমি হচ্ছে এই index.html ফাইলে ক্লিক করলাম। এখন কিচ্ছু নেই, এখানে পুরোপুরি খালি। সো এই VS কোডে কাজ করতে গেলে আপনাদের দুইটা জিনিস বা দুইটা এক্সটেনশন লাগবে প্রাইমারি হিসাবে। সো এক্সটেনশনগুলো আপনারা এখানে এই ট্যাবে পাবেন, এক্সটেনশন ট্যাবে। সো এখানে আপনারা লিখতে পারেন হচ্ছে লাইভ সার্ভার। এই লাইভ সার্ভারে আসবেন,
এখানে সেটা ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনি এখানে একটা ইনস্টল বাটন পাবেন এবং তারপরে আপনি আসতে পারেন হচ্ছে বিউটিফাই। সো বিউটিফাই আমার এখন আর লাগে না, আমি হচ্ছে অন্য একটা ইউজ করি। সো এই বিউটিফাইটা করে কি, যে আমরা যে কোড করছি, কোডের একটা স্ট্রাকচার থাকে যেটা দেখতে সুন্দর হয় যাতে আরেকজন মানুষ আপনার কোডটা পড়ে বুঝতে পারে যে আপনি কি কোড করেছেন। কারণ আমরা কোড করি, এই কোডটা হচ্ছে মেশিন রান করে, কিন্তু আমাদের মানে এটাও মাথায় রাখতে হয় যাতে আমাদের কোডটা আরেকজন হিউম্যান দেখে বুঝতে পারে যে না, আমার কোডটা আমরা এমনভাবে না করি যাতে ও দেখে, আরেকজন ডেভেলপার দেখে ওর মেজাজ গরম হয়ে যায় যে কিভাবে কোড করেছে। তো এইভাবে এগুলোকে বলা আসলে গুড কোডিং প্র্যাকটিস, এবং এগুলো আমি বলবো না ফার্স্ট দিনে আপনারা শিখে ফেলেন, এটা আপনাদের করতে করতে আপনাদের এসে পড়বে। সো আবার এখানে আমি যদি ব্যাক করি, সো একদম প্রথমে একটা ওয়েবসাইটের জন্য এই যে index.html ফাইল, এখানে কিচ্ছু নেই, আমাদের পুরো খালি। সো একদম প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই ডক টাইপ এইচটিএমএল লাগবে। সো দেখেন আমি যখন এটা লেখার পরে আমাকে এই সাজেশনটা দিচ্ছে যে তুমি কি ডক টাইপ ইউজ করতে চাচ্ছ। সো অবভিয়াসলি আমি এটাই চাই। সো একদম প্রথমে আপনারা হচ্ছে স্ট্রাকচারগুলো আস্তে আস্তে শিখবেন। তো নর্মালি যেটা হয়, আমি এই পুরোটাই হচ্ছে জেনারেট করে ফেলি টেমপ্লেটটা। সেটা আমি লাস্টে আপনাদের শিখাবো যে কী করে আপনারা এমএট ইউজ করে পুরো একটা এইচটিএমএল টেমপ্লেট জেনারেট করতে পারবেন, কিন্তু ফার্স্টে আমরা স্ট্রাকচার আগাই। সো এই ডক টাইপ এইচটিএমএল কী করে, আমরা যেটা এই ছবিতে বলেছিলাম, এই যে সার্ভার থেকে যে এইচটিএমএল ফাইলটা পাঠায়, এটা আমাদের পিসিতে আসে এবং আমাদের ব্রাউজার সেটা রেন্ডার করে। সো ব্রাউজার যখন দেখে এখানে ডক টাইপ এইচটিএমএল আছে এই ট্যাগটা, তখন ব্রাউজার বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমার এইচটিএমএল ফাইলটা হচ্ছে HTML5 ভার্সনের। সো আমার HTML5 যে ভার্সন ইউজ করছি আমি, এটা ব্রাউজার বুঝতে পারে এই ট্যাগটা দেখে ডক টাইপ এইচটিএমএল। এবং এরপরে আমাদের যেটা লাগে, আমাদের হচ্ছে এই HTML ট্যাগটা ইউজ করতে হয়, যে এর মধ্যে আমার সব HTML কোডগুলো থাকবে। এই জন্য আমি এখানে এই ওপেনিং এবং ক্লোজিং HTML ট্যাগটা ইউজ করব। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমাদের এই HTML এর মধ্যে সব ট্যাগই কিন্তু মানে অলমোস্ট সব ট্যাগের মধ্যে এই ওপেনিং এবং ক্লোজিং ব্যাপারটা আছে, এবং এর মাঝখানেই হচ্ছে আমরা কোডগুলো করি। সেই ওপেনিং ক্লোজিং কাজ করে কিভাবে, তার আগে আপনারা বলেন আমার যে এখানে ফন্টস আছে, তো এটা দেখতে কারো প্রবলেম হচ্ছে? সবাই কি আমার এডিটর দেখতে পারছেন বা ফন্টসটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সো একটা ট্রিক্স বলে দিই। এখানে আপনারা যদি হচ্ছে এই মোর অপশনে ক্লিক করে এখানে চেঞ্জ লেআউটে আসবেন, চেঞ্জ লেআউটে এসে আপনারা যদি শুধুমাত্র স্পটলাইটে ক্লিক করেন, সো আমার এই যে আমি যে স্ক্রিনটা আপনাদের শেয়ার করছি, আপনারা শুধুমাত্র ওটাই দেখতে পারবেন। এবং এইখান থেকে হচ্ছে ফুল স্ক্রিনে গেলে আপনাদের পুরো স্ক্রিনটা হচ্ছে এই স্পটলাইট হচ্ছে, মানে আমি যেটা দেখাচ্ছি আপনাদের ফুল স্ক্রিনে সেটা দেখতে পারবেন। আচ্ছা, রুকন ভাই বলছেন একটু জুম করলে ভালো হয়। ওকে শিওর ভাই, আমি হচ্ছে একটু জুম করে নিচ্ছি। সো আই গেস এখন মোটামুটি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে আমরা যেটা আসলাম, এই HTML এর ভিতরে আরও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। আপনি বলতে পারেন কি ব্যাপার ভাই, HTML এর মধ্যে মাথা এইগুলা কি, মানে মাথা দেহ বুঝলাম না তো এই জিনিসটা। HTML তো আর হিউম্যান না, তাই না? ওরা এখনো হেড, ওর কেন বডি? আসলে আমাদের যারা মানে যেসব প্রোগ্রামিংয়ে যেই ব্যাপারগুলো আছে বেশিরভাগই কিন্তু আমাদের মানে রিয়েল লাইফ থেকে নেওয়া, ঠিক আছে? সো আপনি হচ্ছে অনেক কিছু মিল পাবেন রিয়েল লাইফের সাথে প্রোগ্রামিংয়ের। সো HTML এর হেড এবং বডিতে কি করে, আমরা আমাদের এই সাইটের মধ্যে যা কিছু দেখি, এই সব কিছুর কোড থেকে বডিতে। সো আমাদের এই বডির মধ্যে যা কিছু কোড থাকবে সেটাই হচ্ছে আমাদের এই সাইটে আমরা দেখতে পারছি। এবং এই হেডের মধ্যে যে কোডগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের জন্য না, আমাদের দেখার জন্যও না। সেগুলো হচ্ছে মেইনলি আমাদের সার্চ ইঞ্জিন, এরপর হচ্ছে যে মানে মানে স্ক্রলার থাকে যারা হচ্ছে বিভিন্ন মানে আমাদের সাইটগুলোকে স্ক্রল করে রাখে, বা হচ্ছে বিভিন্ন রকমের মনে করেন যে বট আছে, তো এই ওদের জন্য। সো গুগল যখন আমাদের এই সাইটটায় আসে, গুগল হচ্ছে আমাদের কিন্তু এই সাইটের যে ইনফরমেশনটা, বা আমাদের এই সাইটটা আসলে কি, বা এই সাইটটা আমাদের কি ইনফরমেশন দিচ্ছে, কি টাইপের সাইট, এই সাইটের ল্যাঙ্গুয়েজ কি, এই সাইটের মধ্যে আমরা মানে এসইও টাইপের যে কাজগুলা, তো এসইও টাইপের কাজগুলো আমরা এই হেড এলিমেন্টসের মধ্যে থাকে। সো আপনাদের যদি কারো এসইও নিয়ে আইডিয়া থাকে বা মনে করেন টুকটাক এসইও নিয়ে জানেন, তারা কিন্তু দেখবেন যে এই এসইওর মধ্যে হচ্ছে আমরা এখানে মেটা ট্যাগের মধ্যে অনেক কিছু ডিফাইন করি। সো এটা যাই হোক। আচ্ছা হ্যাঁ,
নাসরুল্লাহ ভাই বলে দিয়েছেন থিমের নাম। ওকে, সো আমরা এই হেডের মধ্যে আমরা যদি এখন এই টাইটেলটা দিই, এই টাইটেলের মধ্যে যদি আমি এখন দিই যে ফার্স্ট ওয়েবসাইট, সো টাইটেল জিনিসটা কি? টাইটেল জিনিসটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি না ব্রাউজার ট্যাবের মধ্যে কিছু ইনফরমেশন, এই যে মিট, বা এখানে আসলে এখানে দেখেন ক্যানভাস, অথবা এখানে আসলে হচ্ছে ট্যুরিজম লেখা এই ট্যাবের মধ্যে। তো এটাই হচ্ছে আমাদের সাইটের টাইটেল। সো আপনি যখন এই সাইটের মধ্যে টাইটেল কোডটা অ্যাড করবেন আপনার হচ্ছে এই হেড ফাইলের মধ্যে, তো আপনি হচ্ছে এই যখন ব্রাউজারে রান করবেন এই ফাইলটা, তখন আপনার এই ট্যাবের মধ্যে এই লেখাটা দেখতে পারবেন। এখন আমরা এটাকে সেভ করি কন্ট্রোল-S দিয়ে, এবং সেভ করার পর এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা বলবো যে ওপেন উইথ লাইভ সার্ভার। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের এই কোড মানে কোডটা কিন্তু রান করা শুরু করে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে এসে এই ফাইলটায় এখানে ডাবল ক্লিক করেও কিন্তু রান করতে পারেন, index.html ফাইলটা ডাবল ক্লিক করে। সো ডাবল ক্লিক করলে বলবো তুমি কোন ব্রাউজার দিয়ে ওপেন করতে চাও। আমি অলওয়েজ ক্রোম প্রেফার করি, সো আমি এখানে ক্রোম ইউজ করবো এবং এটাও কিন্তু রান হয়ে যাবে। লাইভ সার্ভারের একটা সুবিধা হচ্ছে আমি যখন এখানে কোড করতে থাকবো আমার সাথে সাথে হচ্ছে এই চেঞ্জটা হতে থাকবে। লাইক আমার এখানে যা কিছু কোড, আমি এখানে হচ্ছে ওয়ার্ড র্যাপটা অন করে দিচ্ছি, তো আমি এখানে চেঞ্জটা আমি এর সাথে সাথে আমি ইনস্ট্যান্টলি দেখতে পারবো। সো লাইভ সার্ভারের মজা হচ্ছে এইটাই। সো এখন আমাদের এখানে বডিতে কিন্তু কোনো কিছু নেই, এটা কিন্তু খালি, এবং আমাদের এখানেও কিন্তু কিচ্ছু নেই, আমাদের কিন্তু পুরো একটা সাদা একটা ক্যানভাস দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে আমার ফার্স্ট কোডটা লিখি, তো আমি এখানে একটা হেডিং ট্যাগ ইউজ করছি, H1 ট্যাগ আমরা যেটাকে বলি, এবং H1 ট্যাগের মধ্যে আমি লিখলাম, বললাম যে হ্যালো ওয়ার্ল্ড লিখেই শুরু করি। এটা লেখার পরে কিন্তু এখানে কিছু আসছে না। আমাকে যেটা করতে হবে, আমাকে এটা সেভ করতে হবে। যদি কন্ট্রোল-S দিয়ে এখন সেভ করি, আচ্ছা এটা না, আমি এখানে হচ্ছে সেভ করলাম, এবং এখানে দেখেন এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু এসে গেল পেজে। এবং আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন, তো এটার মাধ্যমে কিন্তু আপনাদের এই ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা শুরু হয়ে গেল। সো আপনি একটা কোড লিখে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে কিছু দেখাতে পারছেন, ডিসপ্লে করতে পারছেন। সো এখানে যে H1টা আছে, এই H1টাকে কিন্তু আমরা একটা হেডিং ট্যাগ বলি। তো তো এই H1 এর মধ্যে আসলে কয় টাইপের হেডিং হতে পারে কারো কি জানা আছে? অবশ্যই জানা থাকার কথা। আমি এগুলো ক্লোজ করে দিই। ওকে, এক্স্যাক্টলি। সো আমাদের এই হেডিংটা হচ্ছে 6 টাইপের হতে পারে, সেটা H1 থেকে শুরু হয় এবং H6 পর্যন্ত। সো আমি যদি এখানে কপি করে হচ্ছে রাখি 6টা, এবং আমি এখানে চেঞ্জ করে দিব, সেটা H1 এর জায়গায় এটা এখন আমার H2 হবে, এবং এটা হচ্ছে H3, এটা হচ্ছে আমার H4, এটা হচ্ছে H5, এবং এটা হচ্ছে H6 তারপরেরটা। ওকে, সো আমি এটা সেভ করি। দেখেন আমার এই 6 টাইপের যে আমার যে হেডিংটা, সো H1, H2, H3, H4, H5, H6, এগুলো কিন্তু দেখেন এটার কালারটা কিন্তু মানে সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং একদম যে H1 ট্যাগটার জন্য এটা যেরকম বোল্ড দেখাচ্ছিল, H6 এর জন্য কিন্তু ঠিক অতটা বোল্ড না। এবং আমাদের কিন্তু আমরা যদি একটু বড় করে দেখি যে আমাদের সাইজটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। H1 ট্যাগ আসলে যত বড় করে দেখাচ্ছে ফন্ট সাইজটা, আমাদের H6 ট্যাগ কিন্তু এত বড় না। সো এটা আসলে এই ট্যাগগুলো আমরা ইউজ করি কেন? এটার বেসিক্যালি আমরা এইখানে কিন্তু আমরা যেটা ইউজ করছি, আমরা কিন্তু এটার হচ্ছে এই সাইজের জন্য বা এটার হচ্ছে কতটুকু বোল্ড দেখাচ্ছে, এগুলোর জন্য কিন্তু আমরা এই হেডলাইনগুলো পিক করব না, ঠিক আছে? আমরা হেডলাইনগুলো পিক করব যেটার কতটুকু ইম্পর্টেন্স বোঝাচ্ছে। যেমন এখানে আমরা যদি প্রথম আলোতে আসি, এখানে যে আমরা হেডলাইনটা দেখতে পারছি, আমি যদি মানে একটু ক্লিক করি নিউজটার মধ্যে, আচ্ছা এটা লোডিং হচ্ছে। লাইক প্রথম আলো কি স্লো হয়ে গেল নাকি আমার নেট স্লো হয়ে গেল? ওকে, আমি আবার হচ্ছে এটাকে লোড দিই। আচ্ছা, ও আচ্ছা আমার নেট কানেকশন চলে গেছে, গ্রেট। আচ্ছা, আপনারা হচ্ছে ডিসকানেক্ট হওয়ার আগে কোন জায়গায় ছিলাম? এটুকু কি কভার করতে পেরেছি আমি যে এখানে? হেডার H1, H2, ওকে, হ্যাঁ, এখানে আমি বলছিলাম যে H মানে
আমাদের এই 6টা হেডলাইন আছে যে আমরা H1 H2 H3 H4 H5 H6। তো এই 6টা হেডলাইনের মধ্যে আমরা যেটা ইউজ করি আমরা কিন্তু হচ্ছে হ্যাঁ ওকে, সো আমরা কিন্তু বেসিক্যালি হচ্ছে যেটা বলছি যে ভাইয়া স্ক্রিন শেয়ার হয়। ও আচ্ছা ওকে সরি, আমি স্ক্রিন শেয়ারটা করে নিচ্ছি। ওকে, সো আই গেস এখন সবাই দেখতে পারছেন আবার। এবং ভাইয়া আমরা যেখানে দেখছিলাম যে হেডলাইন ট্যাগগুলো, ওকে সরি পাশ থেকে হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে। সো বেসিক্যালি আমাদের এখানে ইদানিং একটু অ্যাম্বুলেন্স বেশি যাচ্ছে, এবং কালকে রাতে হচ্ছে নিউজে দেখলাম যে আমাদের এলাকা নাকি খুব হাই রিস্ক জোনের মধ্যে আছে। তো যাই হোক, সো এখন এখানে যেটা আসি যে আমাদের এখানে আমরা যে হেডলাইনগুলো সিলেক্ট করব, আমরা কিন্তু এখানে এই স্টাইলগুলো দেখে সিলেক্ট করব না। আমরা এই ফন্টের সাইজ, কালার, ওয়েট এগুলো সব আমরা সিএসএস দিয়ে পরে কন্ট্রোল করতে পারবো। আমরা এই হেডলাইনগুলো চুজ করব যে আমাদের যে এই হেডলাইনটার ইম্পর্টেন্সটা কতটুকু, এটা কতটুকু গুরুত্ব বহন করছে আমাদের পেজে। সে প্রথম আলোতে আসার পরে আমি যদি হচ্ছে এই নিউজটার মধ্যেই যাই, সো আমি বলতে পারি এটা হচ্ছে একটা H1 ট্যাগ। এই H1 ট্যাগের মধ্যে আমরা হচ্ছে মেন যে হেডলাইনটা যে খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে আমরা এটা সেখানে বললাম, এবং এখানের ওপরে যেটা আছে যে ওটা হচ্ছে ওর কোন ক্যাটাগরির মধ্যে, সো আমরা এটাকে একটা H2 ট্যাগের মধ্যেও রাখতে পারি, অথবা আমরা এটাকে একটা ন্যাভ ট্যাগ হিসাবে ইউজ করতে পারি। সো ডিপেন্ড করবে এটা আপনার স্ট্রাকচারের উপরে। এবং এখানে এসে আমরা বলছি যে নিজস্ব প্রতিবেদক, এটাকে কিন্তু আমরা একটা H3 ট্যাগের মধ্যে রাখতে পারি। সো একটা কন্টেন্টের মধ্যে সবসময় চিন্তা করবে যে আমরা কখনো H1 ট্যাগ একবারের বেশি ইউজ করব না। সো H1 ট্যাগটা আমরা ইউজ করবো আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে হেডলাইনটা সেটা বোঝানোর জন্য আমরা H1 ট্যাগটা ইউজ করব। সো আমি যদি হচ্ছে এই ভোগের মধ্যে আসি এবং এই নিউজের মধ্যে যাই বা এই আর্টিকেলটার মধ্যে যাই, সো এটা হবে আমার H1 ট্যাগ, কারণ এটা হচ্ছে আমার ফোকাস ট্যাগলাইন আমার এই সাইটের মধ্যে, যেটা আমার এখানে ফোকাসড মানে কি বলবো হেডিং। সো এটা আমরা H1 ট্যাগটা ইউজ করছি এটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি এটা। এবং তারপরে আমরা সেভাবে হচ্ছে স্ট্রাকচারটা আসবো H2 H3। সো আপনি চাইলে আপনার হচ্ছে লেআউটের মধ্যে যেটা হয় গুড প্র্যাকটিস যেটা বলি যে আমরা হচ্ছে একবার H1 ইউজ করব, আমরা হচ্ছে আমাদের একটা আর্টিকেলে বা একটা কন্টেন্টে আমরা দুইবার হচ্ছে H1 ইউজ করব না, এবং তারপরে আমরা সেভাবে সিমিলার টাইপ করে আগাবো, সেখানে আমরা H2 ইউজ করব, তারপরে H3 ইউজ করব। সো আমরা চাইলে H2 H3 কয়েকবার ইউজ করতে পারি, সেটা ফ্যাক্ট না, কিন্তু আমরা H1 একবারই রাখবো। সো এরপরে যে আমরা যেটা করতে পারি, আমি এখানে এতগুলো বাদ দিয়ে দিলাম, এবং এখানে আমি এই H1 এর মধ্যে আমি লিখলাম যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, সো আমি এখানে লিখলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এবং আমি এখন কিছু প্যারাগ্রাফ টেক্সট নিব। সো প্যারাগ্রাফ টেক্সট আসলে কি, এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এটাই কিন্তু একটা প্যারাগ্রাফ টেক্সট। সো এখানে অনেক কিছু লেখা আছে, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের এই পি ট্যাগের মধ্যে থাকে। সো পি ট্যাগ দিয়ে আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটা বুঝাই। সো এই পি ট্যাগের মধ্যে হচ্ছে আমি যদি কিছু লিখি বা আমি এখান থেকে কপি করে নিই যদি কিছু, সো কপি করে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আমি হচ্ছে যদি সেভ করি এটা, এবং আমাদের সাইটে এসে কিন্তু দেখতে পারবো যেখানে হচ্ছে কিছু কিন্তু এই যে এই কন্টেন্টটা কিন্তু লেখা হয়ে গেছে। সো আমি হচ্ছে আবার আগের স্ট্রাকচারে নিয়ে যাই। ব্যাস সেভটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। সো আমার কোড এডিটরে এসে আমি যদি কন্ট্রোল এস চাপ দিই তখন কিন্তু সেভ হয়ে যাচ্ছে এটা। এবং আমার যেহেতু আমি এখানে লাইভ রিলোড ইউজ করছি, এই যে লাইভ সার্ভার ইউজ করছি, সো লাইভ সার্ভার ইউজ করার জন্য আমি কিছু চেঞ্জ করলে সাথে সাথে কিন্তু আমার ওয়েবসাইট এটা দেখিয়ে ফেলছে। সো এখন আমরা এই প্যারাগ্রাফটা নিলাম, সেরকম আমরা এরকম 2-3টে প্যারাগ্রাফ নিতেই পারি। সো পরে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমি হচ্ছে লরেম ইপসাম ইউজ করব। সো লরেম ইপসাম আপনারা জেনে মানে হয়তো অনেকে জানেন বা জানেন না, এটা হচ্ছে ডামি টেক্সট। সো আমি হচ্ছে এই লিপসামে গেলেই হচ্ছে আমি লরেম ইপসাম ট্যাগটা মানে লরেম ইপসাম টেক্সট নিতে পারবো, এবং এই লিপসাম হচ্ছে খুব ফেমাস। তো অ্যাজ এ ডেভেলপার আমরা কিন্তু কন্টেন্ট রাইটার না, সো সাইটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সেটা মেনলি একটা কন্টেন্ট রাইটার লিখবে, বা একজন কপি রাইটার যাকে আমরা বলি সে লিখবে। কিন্তু আমাদের ডেভেলপারের জন্য আমাদের তো একটা লেআউট তৈরি করতে হবে, তাই না? সো এই লেআউটের জন্য একটা কন্টেন্ট লাগবে,
সো এই কন্টেন্টটা আমরা কিভাবে নিয়ে আসবো? তো আমরা অনেক সময় লাইক এরকম হতেই পারে যে মাথা থেকে কোনো কন্টেন্ট আসলো না, আমরা কি টেক্সট লিখবো, সেই জন্য আমরা হচ্ছে ডামি টেক্সটগুলো ইউজ করব। সো এই লরেম ইপসাম হচ্ছে ডামি টেক্সট, এবং আপনি এখান থেকে এই lipsum.com-এ এসে এখানে জেনারেট করতে পারেন। সো জেনারেট করলে কিছু একটা হচ্ছে এই 5 প্যারাগ্রাফে জেনারেট হলো। আমি এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমাদের এই পি ট্যাগের মধ্যে পেস্ট করে দিই। সো পেস্ট করে আমি যদি এখন এখানে যদি সেভ করি এবং আমাদের সাইটে আবার আসি এবং দেখবো যে এখানে আরও কিছু মানে কি হলো, পি ট্যাগের মধ্যে আরও কিছু এলিমেন্ট এসে পড়েছে, লাইক আরেকটা হচ্ছে ব্লক এসে পড়েছে প্যারাগ্রাফ ট্যাগে। সো আমরা হচ্ছে এই হেডিং এবং প্যারাগ্রাফ নিলাম। এখন এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু সব কিছু মানে একদম একই রকম। সো আমরা যদি মানে ইম্পর্টেন্সটা বুঝছি না যে আমরা হচ্ছে কোন কিওয়ার্ডটায় ফোকাস করতে চাই বা কোন জিনিসটা আমরা একটু ইটালিক করতে চাই। সো আমরা যদি মনে করেন এখানে দেখি আমি কোনো কিছুতে ওরা বোল্ড বা ইটালিক ইউজ করেছে কিনা। আচ্ছা, ওরা কিছু ইউজ করেনি, সো আমরাই কিছু ইউজ করি। লাইক এখানে ধরেন আমরা হচ্ছে এই দ্য ডিউক অফ এডেনবার্গ আমরা হচ্ছে এটাকে ইটালিক করে দিব। সো এইটুকু ইটালিক করার জন্য আমরা যেটা ইউজ করি আমাদের HTML5-এ সেটা হচ্ছে EM ট্যাগ। সো আমি হচ্ছে এই দ্য ডিউক অফ এডেনবার্গ এই টুইটাকের মধ্যে আমি EM ট্যাগটা ওপেনিং এবং ক্লোজিং, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন যে আমার একটা HTML ট্যাগ আমরা যদি একটা ওপেনিং ট্যাগ দিই, আমার কিন্তু একটা ক্লোজিং ট্যাগ অবশ্যই লাগবে, না হলে কিন্তু আমার এই HTML-টা কাজ করবে না বা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে দেখাবে ওয়েবসাইটের মধ্যে। সো ব্রাউজার চেষ্টা করে কি যে আমরা যদি HTML-এ কোনো ভুলও করি অ্যাটলিস্ট এটাকে রেন্ডার করে আমাদের সাইটটা দেখাতে। কিন্তু মনে করেন আমি এই EM ট্যাগটা মিস করলাম বা দিলাম না, এটার জন্য কিন্তু বিহেভিয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি এটা সেভ করি Ctrl+S দিয়ে এবং আমি সাইটটা এসে দেখি, সো আপনারা দেখবেন যে এইটুকু টেক্সট কিন্তু এখন ইটালিক হয়ে গেছে। এবং আমরা যদি মনে করেন বোল্ড করতে চাই কিছুকে, বোল্ড করা যায় কি করে, ধরলাম দ্য প্রিন্স ফিলিপ, এইটুকু টেক্সটকে আমরা বোল্ড করতে চাই। সো এইটুকু টেক্সটকে বোল্ড করার জন্য আমরা এখানে হচ্ছে স্ট্রং ট্যাগ ইউজ করব। সো স্ট্রং ট্যাগ ইউজ করে আমি হচ্ছে এটাকে বোল্ড করে ফেলতে পারবো, দ্য প্রিন্স ফিলিপ। সো আমরা ইটালিকের জন্য আমরা EM ট্যাগ ইউজ করলাম এবং বোল্ডের জন্য আমরা স্ট্রং ট্যাগ ইউজ করলাম। এর আগে লাইক HTML5-এর আগে আমরা কি করতাম, বোল্ডের জন্য আমরা B ট্যাগ ইউজ করতাম এবং ইটালিকের জন্য আমরা I ট্যাগ ইউজ করতাম। সো আমরা যদি এখন ওই B ট্যাগ বা I ট্যাগ ইউজ করি তাহলেও কিন্তু হবে। লাইক আমি যদি এখানে যদি স্ট্রং ট্যাগ ইউজ না করে আমি যদি বলি যে না আমি হচ্ছে B ট্যাগ ইউজ করে হচ্ছে বোল্ড করব এবং এখানে হচ্ছে আমি I ট্যাগ ইউজ করে আমি ইটালিক করব, তাহলেও কিন্তু সেম ভাবেই কাজ করবে। আমি যদি এটা সেভ করি আপনারা দেখবেন এখানে কিন্তু ডিজাইনে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, একই রকম আছে। এইটুকু হচ্ছে ইটালিক আছে, এইটুকু হচ্ছে বোল্ড আছে, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে এর ইনসাইড মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আমি যখন EM ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে একটা এমফাসাইজ বুঝায়, মানে কিছু একটা অভিব্যক্তি প্রকাশ করছে। সো আগে কি হতো, আমরা যারা ওয়েবসাইট ইউজ করতাম, আমরা ওয়েবসাইট ইউজ করার জন্য আমরা হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল ইউজ করতাম, এই তিনটার মধ্যে আমাদের সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়েছে, এখন কিন্তু আমরা টিভির মধ্যে আমরা ওয়েবসাইট ব্রাউজ করছি, আমরা কিন্তু স্ক্রিন রিডারের মধ্যেও কিন্তু আমরা ওয়েবসাইটগুলো ইউজ করছি। সো আমরা যখন কোনো স্ক্রিন রিডার ইউজ করি এবং কোনো অটোমেটেড টেক্সট টু স্পিচ সার্ভার হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে পড়ে পড়ে শোনাচ্ছে, সো যখন এটা পড়তে থাকে আমরা যখন EM ট্যাগ ইউজ করব তখন এটাকে এমফাসাইজ করে, লাইক ও যখন এটা উচ্চারণ করবে ওটার উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। বা আমরা যখন স্ট্রং ট্যাগ ইউজ করব তখন ও করে কি এটার মধ্যে একটা জোর দেয়, মানে একটা ইম্পর্টেন্স বুঝায় বা একটা আর্জেন্সি বুঝায়, এই জন্য আমরা এখানে স্ট্রং ট্যাগটা ইউজ করতে পারি। কিন্তু B ট্যাগ ইউজ করলে কিন্তু এরকম কিছু নাই, জাস্ট বোল্ড, লাইক জাস্ট বোল্ডভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চাইতেছি। সো এটা ডিপেন্ড করবে যে কখন আমরা B ট্যাগ ইউজ করব অথবা স্ট্রং ট্যাগ ইউজ করব এবং কখন আমরা EM ট্যাগ ইউজ করব অথবা I ট্যাগ ইউজ করব। সো এখানে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন। সো আমি বলবো যে বেসিক্যালি আপনারা হচ্ছে ইটালিকের জন্য EM ট্যাগটা ইউজ করেন। সো এটাই এখন সব থেকে হচ্ছে মানে মোস্ট ইউজ কেসে এটাই দেখা যাচ্ছে। এবং মানে বোল্ডের জন্য আপনারা B ট্যাগ ইউজ করতে পারেন অথবা স্ট্রং ইউজ করতে পারেন। সো ইটালিকের জন্য আমি EM ট্যাগ ইউজ করতে বললাম কেন, কারণ এই I ট্যাগ দিয়ে এখন কিন্তু আমরা আসলে আইকনও রিপ্রেজেন্ট করি। সো আপনারা যদি ফন্ট অসামের নাম শুনে থাকেন,
সো আমরা যখন ফন্ট ব্লাসম থেকে কোনো আইকন নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে দেখাতে চাইবো, তখন কিন্তু আমরা এই আই ট্যাগের মধ্যে সেই আইকনটা রিপ্রেজেন্ট করছি। সো এখন আমরা হচ্ছে ইটালিকের জন্য আর আই ট্যাগ ইউজ করি না, আমরা হচ্ছে ইএমটা ইউজ করি। আমি সেভ করে নিলাম, এবং এটার পরে আমি যেটা করতে পারি যে আমরা একটা সাইটের মধ্যে একটা হেডিং দিলাম এবং এখানে হচ্ছে কিছু কন্টেন্ট দিলাম, প্যারাগ্রাফ থাকলো, তারপরে আমরা একটা লিস্ট রিপ্রেজেন্ট করতে পারি। সো এইচটিএমএল দিয়ে আমরা লিস্ট রিপ্রেজেন্ট তিনভাবে করতে পারি। একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট বলি আমরা। সো আমরা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্টটাই দেখব। ডেসক্রিপশন লিস্টটা আমরা তেমন একটা ইউজ করি না, সেটা মেনলি হচ্ছে কোনো সায়েন্টিফিক পেপার বা লাইক কোনো আর্টিকেলের ওয়েবসাইটে যেখানে কিছু একটা ডেসক্রিপশন, কয়েকটা ডেসক্রিপশন পরপর যাচ্ছে, সেটার জন্য আমরা ইউজ করতে পারি। তো বেসিক্যালি আমরা লিস্ট ইউজ করি অর্ডার এবং আনঅর্ডার। সো এখানে আসলে এই অর্ডার এবং আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যদি কোনো কিছুর একটা সিরিয়াল স্ট্রাকচার মিন করতে চাই, লাইক আমার এই লিস্টের মধ্যে কিছু একটা এলিমেন্ট আছে, ধরলাম আমার টু ডু লিস্ট। সো টু ডু লিস্টের মধ্যে আমি একটা কাজের পরে আরেকটা কাজ করতে চাই, সেখানে একটা সিরিয়াল মেনটেন করার ব্যাপার আছে, এটার জন্য আমরা অর্ডার লিস্ট ইউজ করতে পারি। আবার আর অনেক ক্ষেত্রে হতে পারে যে কোনো সিরিয়াল মেনটেনের ব্যাপার নেই, বা হচ্ছে জাস্ট আমার একটা লিস্ট ডিসপ্লে করলেই হবে। লাইক ধরেন আমি যদি বলি যে আপনার ফেভারিট 5টা ফুডের নাম কি, সো আপনি এই 5টা ফুডের নাম বলতেই পারেন 5টা, হ্যাঁ আমার বার্গার ভালো লাগে, পিৎজা ভালো লাগে, ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগে, আর অনেক কিছুই ভালো লাগে, কাচ্চি ভালো লাগে, সো এরকম বলতেই পারেন। সেখানে আসলে অর্ডার না করাই ভালো, কারণ এমন না যে হচ্ছে আমার বার্গারের থেকেও কাচ্চি বেশি ভালো লাগে, আমার দুটাই ইকুয়ালি ভালো লাগে। বা আপনি ধরলেন বাজারে গেছেন এবং কিছু জিনিস কিনবেন, সো আপনার হচ্ছে একটা লিস্ট থাকবে এবং আপনি বললেন যে আমার লিস্টে এই আইটেমগুলো আছে। তো আমরা হচ্ছে সেটা এখন একটু কোড করে দেখি যে লিস্টে আমরা কী করে করব। সো আমরা অর্ডার লিস্টের জন্য ফার্স্টে যেটা করব, সো আমি এখানে একটা H2 ট্যাগ নিই। H2 ট্যাগ নিয়ে আমি বলি যে টুডেইস প্ল্যানার। সো টুডেইস প্ল্যানারে হচ্ছে কি করব, আমার হচ্ছে এখন একটা অর্ডার্ড লিস্ট লাগবে যে আমার প্ল্যান আসলে কী কী, যে আমার স্ট্রাকচার লাগবে কোনটার পর কোনটা করব। সো আমি হচ্ছে অর্ডার লিস্টের জন্য আমার হচ্ছে এই ওএল ট্যাগটা ইউজ করব। ওএল ট্যাগের মধ্যে আমার কিছু লিস্ট এলিমেন্ট লাগবে, সো এই লিস্ট এলিমেন্টগুলোকে আমরা এলআই দিয়ে লিখব। সো এলআই দিয়ে আমরা এই লিস্ট এলিমেন্ট জেনারেট করছি, এবং আমাদের এই লিস্টটা কী টাইপের সেটা আমরা এখানে বলছি এই ওএল দিয়ে। সো দেখেন ভিএস কোডের আরেকটা সুবিধা হলো আপনি যদি মাউস হোভার করেন, ও কিন্তু একটা এলিমেন্ট আসলে কিসের জন্য ইউজ হচ্ছে আপনাকে কিন্তু বলে দিবে। দ্য ওয়েল এলিমেন্ট রিপ্রেজেন্ট এ লিস্ট অফ আইটেমস ওয়ার দ্য আইটেম হ্যাভ বিন ইন্টেনশনালি অর্ডার্ড। সো আমি এখন লিখলাম যে আমার এখানে হচ্ছে আজকের ক্লাসটা নিতে হবে, সো ওয়েব ডিজাইন ক্লাস, এবং তারপরে হচ্ছে কি করব, তারপরে হচ্ছে হয়তো আমি সিরিজ দেখব নেটফ্লিক্সে। সো এবং তারপরে হচ্ছে তারপর লাঞ্চ করতে পারি। অবশ্যই লাঞ্চ আর সিরিজ একসাথে আমি করব, সেটা ফ্যাক্ট না। তারপর হচ্ছে আমার কিছু কন্টেন্ট রেডি করতে হবে আমার আপকামিং কোর্সের জন্য। সো আমি লিখতে পারি যে ক্রিয়েট কন্টেন্ট, এবং আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, ওদের সাথেও কিছু এঙ্গেজমেন্ট করতে লাগবে। সো আমি লিখি যে ইনক্রিজ এঙ্গেজমেন্ট। আমাকে অনেকেই বলে যে আমি নাকি টাইম পাই না ভাই, এঙ্গেজমেন্ট অনেক কম আমার। সো এটা করতে পারি, হয়তো রাতে একটু টুকটাক গেম খেলতে পারি, এবং তারপর আমি বলতে পারি যে কোড করব। সো একটা প্রজেক্টে কাজ করছি, তো সেটার জন্য পরে আমি কোডটা করবো। তো এখন যদি আমি এটা দেখি এই লিস্টটা আসলে আমার ওয়েবসাইটে কীভাবে থাকলো, সো দেখেন টুডেস প্ল্যানারের মধ্যে সিরিয়াল ওয়াইজ কিন্তু থাকলো 1 2 3 4 5 6 7 করে। আমার এখানে আমি যা কিছু লিখেছি আমার এই অর্ডার লিস্টের মধ্যে সব কিছু কিন্তু একটা অর্ডার আকারে কিন্তু আমার এখানে দেখিয়ে দিচ্ছে। এবং আমি যদি এখন আরেকটা মানে আনঅর্ডার লিস্ট নিই, সো আমি এখানে লিখলাম H2 দিয়ে এবং বললাম যে মাই ফেভারিট ফুড। সো এখানে আমি হচ্ছে অর্ডার লিস্টের জন্য ইউএল, বিকজ এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। সো আপনি যদি কোনো এইচটিএমএল মানে এইচটিএমএল এর মধ্যে যদি কমেন্ট ইউজ করতে চান, আপনি কি করবেন,
আপনি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে পুরোটাই কমেন্ট করে ফেলেছি, তো যাই হোক। সো আমরা যদি কিছু কমেন্ট করতে চাই, সেটাকে আমরা হচ্ছে টেক্সটটা লিখে বা হচ্ছে আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এবং স্ল্যাশ চাপি, তাহলে কিন্তু এই কমেন্ট করার অপশনটা জেনারেট হয়ে যাবে এবং আমি এখানে হচ্ছে কমেন্ট করতে পারবো যে অর্ডার লিস্ট। সো এই কমেন্টটার জন্য আপনি যদি ম্যানুয়ালিও করতে চান, আপনার স্ট্রাকচারটা হচ্ছে আপনি এই হচ্ছে মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট যেটাকে আমরা বলছি, বা হচ্ছে লেস দ্যান সাইনও বলতে পারি, লেস দ্যান সাইন, এরপর হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন, এরপর হচ্ছে দুইটা ড্যাশ। সো এটা দিলেই কিন্তু আপনার এই কমেন্ট করার যে স্ট্রাকচার সেটা জেনারেট হয়ে যাবে। এবং আমরা হচ্ছে আমাদের কোডে কমেন্ট ইউজ করবো, এটা একটা গুড প্র্যাকটিস, যে আমাদের কোডের মধ্যে কোথায় কি এলিমেন্ট আছে বা কোথায় আমরা কি কন্টেন্ট ইউজ করছি আমরা যাতে পরে কোড দেখলে বুঝতে পারি। কারণ যখন নর্মালি দেখা যায় একটা এইচটিএমএল বা একটা পেজের জন্য একটা এইচটিএমএল কোড করতে শেষ হয়, তো এমন অনেক সময় গেছে যে 5000 লাইনের কোড হয়ে গেছে, তো পরে আমি নিজে অনেক সময় খুঁজে পাই না যদি আমি কমেন্ট না করি যে আমার কোন এলিমেন্টটা বা কোন কন্টেন্টটা কোডের মধ্যে কোন জায়গায় আছে। সো কমেন্ট করা থাকলে আপনি ইজিলি জাস্ট স্ক্রল করতে করতে আচ্ছা আমার লিস্টটা হচ্ছে এখানে আছে। এবং এখানে আমরা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট লিখব এবং আমরা হচ্ছে কমেন্ট করে ফেলি এবং হচ্ছে আমরা ট্যাব দিয়ে সেটার হচ্ছে ইন্ডেন্টেশনটা করে ফেলবো। ইন্ডেন্টেশনটা আমরা কেন করি, যাতে আমার কোডটা দেখলে আমার স্ট্রাকচারটা ঠিক থাকে। সো আমি যদি এখানে ইন্ডেন্টেশনটা না করতাম, মনে করেন যে H1টা এখানে আছে এবং পি ট্যাগটা হচ্ছে এখানে আছে এবং এটা হচ্ছে এখানে আছে, দেখলেই কিন্তু কেমন মানে হযবরল লাগছে। মানে একটা আমরা কিন্তু সব কিছু একটা সিমেন্টিক স্ট্রাকচারে পছন্দ করি, লাইক অ্যাসিমেট্রিক স্ট্রাকচার কিন্তু আমাদের ভালো লাগে না। সো আমরা যদি সিমেট্রিক থাকি সব কিছু আমাদের দেখতে আমরা আমাদের ব্রেন সহজে ক্যাপচার করতে পারে। সো মেশিনের কিন্তু কোনো প্রবলেম নেই পুরো কোডটা হচ্ছে রেন্ডার করতে, কারণ আপনি যেভাবে স্পেস দিয়ে লেখেন না কেন, আপনি এন্টার দেন না কেন, মেশিন হচ্ছে ওর মতো করেই হচ্ছে এটা করে ফেলবে। একই জিনিস, কিন্তু লেআউট কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমার এখানে এই ইন্ডেন্টেশনটা বা স্ট্রাকচারটা ঠিক রাখবো যাতে আমার কোডটা আমি যেন 1 মাস পরে দেখলে বুঝতে পারি যে আমি আসলে কি কোড করছি, যেন আমার হচ্ছে এরকম নিজের উপরে মেজাজ খারাপ না হয় যে কি করছি এটা, মানে এটা কি আসলে আমি কোড করছি, এটা কি আমার কোড করা। সো আমরা হচ্ছে অলওয়েজ হচ্ছে স্ট্রাকচারটা ঠিক রাখবো। ওকে, আমি স্ট্রাকচারটা আগের জায়গায় এনে ফেলেছি এবং আমি এখানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্টটা লিখবো। সো অর্ডার লিস্টের জন্য আমরা হচ্ছে ইউ মানে ওএল ইউজ করেছি, এখানে অর্ডারের ও এবং লিস্টের এল। তো আনঅর্ডার লিস্টের জন্য আমরা কি করব, ইউএল ইউজ করব। সো আমরা যদি এখানে ইউএল লিখি, ইউএল ট্যাগ দেওয়ার পরে আমাদের এখানে আবার হচ্ছে লিস্ট এলিমেন্ট লাগবে এবং লিস্ট এলিমেন্ট নিয়ে আমি বললাম যে কাচ্চি বিরিয়ানি খুব ভালো লাগে, কজ যেহেতু পুরান ঢাকায় থাকি মানে এটার সাথে আমার একটা অন্যরকম একটা সখ্যতা। তারপর বার্গার লিখতে পারি এবং তারপর আর কি ভাল লাগে, ঘরে থাকতে থাকতে আসলে পছন্দের খাবারও ভুলে যাইতেছি। সো পিৎজা লিখতে পারি, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাল লাগে, ইয়া অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই ভাল লাগে। সো এই কয়টাই থাক আপাতত। সো আমরা দেখি এখন এটার স্ট্রাকচারটা কীভাবে দেখায়। সো মাই ফেভারিট ফুডে আসার পরে দেখেন অর্ডার লিস্টে আমার যেরকম অর্ডার করে দেখাচ্ছিল 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু কোনো অর্ডার নেই। এখানে কিন্তু আমার ডিস্ক টাইপের মানে একটা আইকন আছে এবং এই হচ্ছে এটা হচ্ছে এই লিস্ট ইউজ করার জন্য বাই ডিফল্ট এটা জেনারেট হয়ে গেছে, আপনি চাইলে পরে এটা চেঞ্জ করতে পারেন। সো আমি যদি বলি যে না আমার 1 2 3 4 লাগবে না, আমার আসলে আমি এখানে ABCD দেখতে চাই, আমি যদি এখানে এসে আমি টাইপের মধ্যে যদি দিই, অর্ডার লিস্টে যদি টাইপের মধ্যে যদি আমি দিই হচ্ছে এ এবং আমি যদি এটা সেভ করি, সেভ করার পর আমি এসে দেখবো এটা কিন্তু এখন আর 1 2 3 4 এটা কিন্তু এখন ABCDEFGH হয়ে গেছে। এবং আমি যদি আসলে রোমানভাবেও দেখতে চাই, সো আমি যদি এখানে আই দিই এবং এটা যদি সেভ করি, সো আমি দেখবো এখানে আসলে এই রোমান অক্ষরে এই 1 2 3 4 5 6 এসে পড়েছে এবং আমি চাইলে হচ্ছে এখানে ক্যাপিটাল ABCD দিয়েও লিখতে পারি। সো টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা আমরা হচ্ছে চেঞ্জ করতেই পারি, আমাদের হচ্ছে লেআউটের উপর ডিপেন্ড করে যে আপনার স্টাইলটা আসলে কি চাচ্ছে, কি রোমান অক্ষরে সিরিয়াল চাচ্ছে নাকি 1 2 3 4 চাচ্ছে নাকি ABCDতে চাচ্ছে। আর আরেকটা জিনিস হলো সবসময় আমরা মনে রাখবো যেটা আসলে HTML দিয়েই করা যায় আমরা সেটা HTML দিয়েই করার ট্রাই করব।
সো এটা হচ্ছে আরেকটা গুড প্র্যাকটিস, লাইক যেটা আমার এইচটিএমএল দিয়ে করা যায়, আমার যেখানে এইচটিএমএল এর এই ফিচারটা আছে সেটার জন্য আমার সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ইউজ করার প্রয়োজন নেই। তবে আমরা বেশিরভাগ স্টাইলের কাজগুলো আমরা সিএসএস দিয়েই করব এবং স্টাইল পার্টটায় আমি আসব। আপাতত আমরা এইচটিএমএলটাই ক্লিয়ার হয়নি। সো এটার তো টাইপ গেল, আমি এখানে আসলে এই ওয়ানই রাখি, এটা দেখতে ভালো লাগে। তো আমরা চাইলে এখানেও টাইপ চেঞ্জ করতে পারবো। So আমি যদি বলি যে না আমার এই ডিস্কের বদলে আমার হচ্ছে ইয়া লাগবে, আমার কি বললাম যে আমার সার্কেল লাগবে, সো আমি সেভ করলাম। সো এখন দেখেন এটা কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু এখন সার্কেল হয়ে গেছে। আমি জুম করে এখানে আনি, সার্কেল হয়ে গেছে। আমি যদি এখন বলি যে না সার্কেল না, তুমি হচ্ছে স্কোয়ার থাকো, সো কিন্তু এখন স্কোয়ার শেপের হয়ে গেছে। সো আমরা চাইলে হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে এটার স্টাইলটা কীরকম হবে আমরা চেঞ্জ করতে পারি। সো এইটুকু আমরা দেখলাম যে লিস্ট এলিমেন্টের মধ্যে কি আছে। এবং আরেকটা আমরা বলেছিলাম একটু আগে যে ডেসক্রিপশন লিস্ট। সো ডেসক্রিপশন লিস্টটা আসলে কাজ করে কিভাবে সেটা যদি একটা এক্সাম্পল দিয়ে নিই, লাইক এটা আমাদের আমরা খুব একটা এনকাউন্টার করব না বা প্রয়োজনও তেমন একটা হয় না, তারপরেও জেনে রাখলে খারাপ না। সো ডেসক্রিপশন লিস্ট আমরা শুরু করবোই হচ্ছে ডিএল দিয়ে। সো ডিএল দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে এই ডিটি দিব। সো ডিটি দিয়ে আমরা হচ্ছে এটার হচ্ছে মেন ট্যাগটা আসলে কি হবে, সো এটা আমরা বললাম যে ধরি যে বার্গার মেকার, এবং আমরা হচ্ছে এখন এখানে যদি ডিএল দিই, ডিএল দিয়ে ধরলাম এই লরেম হচ্ছে জেনারেট করে ফেললাম লরেম 10 দিয়ে। সো এটা হচ্ছে এখানে লিখলাম, এবং এখানে আর কিছু লাগবে না আসলে, আর কিছু মানে এখানে আসলে ডিএল এটা হচ্ছে ডিডি হবে অ্যাকচুয়ালি, যে ডেসক্রিপশনটা আসলে যে ডেসক্রিপশনটা কি, ডেসক্রিপশনটা কি। সো এটা আমরা যদি সেভ করে দেখি যেটা আসলে কীরকমভাবে দেখাচ্ছে, সো আমরা দেখবো যে এখানে আসলে আমরা এরকম করে দেখতে পারি এটাকে, যে এখানে বার্গার মেকার এবং এখানে কিছু টেক্সট। এবং আমরা চাইলে যদি এটা কপি করি কয়েকটা, সো ধরলাম এখানে আবার কপি করলাম, সো বার্গার মেকারের জায়গায় ধরলাম পিজা মেকার, এবং এখানে আমরা যদি দিই যে কাচ্চি মেকার, সো সেভ করলে আমরা এই জিনিসটাকে আমরা এইভাবে দেখতে পারবো। সো এটা বেসিক্যালি আমরা হচ্ছে নর্মালি আমরা ইউজ করার প্রয়োজন পড়ে না, আমরা কখনো ইউজ করিও না। সো মেনলি হচ্ছে ডেসক্রিপশন লিস্টটা আমাদের এই বেসিক্যালি মানে কোনো সায়েন্টিফিক পেপার বা হচ্ছে কন্টেন্ট এগুলো বোঝাতে আমরা এটা ইউজ করছি। সো আমি এটাকে কমেন্ট করে দিই, এটার প্রয়োজন নেই আমার। এবং তারপরে আমি যেটাতে আসি, একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এখানে আমি যখন হেডিং দিয়েছিলাম, হেডিংয়ের পর আমি যখন প্যারাগ্রাফটা ইউজ করলাম, সো প্যারাগ্রাফটা কিন্তু একটা নতুন ব্লকে এসে পড়েছে। ও কিন্তু ওর পাশ থেকে কিন্তু শুরু হয়নি, এই ব্লক থেকে শুরু হয়েছে। আমি যখন আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, ও কিন্তু আরেকটা ডিফারেন্ট ব্লকে এসে পড়েছে। সো আমি যখন এইখানে আবার এই প্যারাগ্রাফের মধ্যে আমি যখন এই ইএম ট্যাগটা ইউজ করলাম, ও কিন্তু আরেকটা ব্লকে এসে পড়েনি, ও কিন্তু এখানেই থেকেই ওর টেক্সটটাকে কিন্তু ইটালিক করে দিল। বা আমি যখন এই বি ট্যাগ ইউজ করলাম, ও কিন্তু এখানে থেকেই ওর এই টেক্সটটাকে কিন্তু বোল্ড করে দিল। এটা কেন হলো? আমি H1 ট্যাগ ইউজ করার পর একটা মানে সিঙ্গেল ব্লক নিচ্ছে, পি ট্যাগ ইউজ করার পর একটা সিঙ্গেল ব্লক নিচ্ছে, কিন্তু এই ইএম ইউজ করার পরও হচ্ছে এই সেম জায়গাতেই আছে, ওখানে একটা ব্লক নিচ্ছে না। এটা কি কেউ জানেন? এটা কি কেউ বলতে পারেন যে এটা কেন হচ্ছে? এক্স্যাক্টলি এই জিনিসটা হয় আসলে আমাদের দুটা মানে ফিচারের জন্য, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সো এই ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট এটা কি জিনিস আমরা যদি একটু এখানে আসি, ব্লক এলিমেন্ট হচ্ছে ও সব সময় ও হচ্ছে একটা নিজস্ব ব্লকে থাকবে। ব্লক বলতে কি বোঝাচ্ছি আমরা, আমি যদি এখানে একটু আঁকাআঁকি করি আবার, সো এটার সাইজটা একটু চেঞ্জ করে, এটা বেশি বড়। সো এটা একটা ব্লক, এটা আরেকটা ব্লক, এবং ধরলাম এটা আরেকটা ব্লক। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটটার দিকে আসি, লেআউটটা কিন্তু কাইন্ড অফ এরকমই। এগুলো লাগবে না, ক্যান্সেল করে দিই। সো আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা হেডিং ট্যাগ আছে, এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ, এখানে হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ।
সো সেম এখানে হচ্ছে একটা ব্লকের মধ্যে আছে, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক। সো আমাদের এই পুরো ওয়েবসাইটটা কিন্তু আসলে মানে নর্মালি যেটা হয় পুরো কিন্তু ব্লক ব্লক স্ট্রাকচারে থাকে। আমরা যদি আগের ওয়েবসাইটগুলোতে যদি একটু যাই, সো দেখেন এখানে স্টাইলটা কীরকম, এখানে একটা টোটাল ব্লক, তার পাশে হচ্ছে এখানে একটা ব্লক, এখানে আরেকটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে ব্লক, পুরা কিন্তু হচ্ছে ব্লক ব্লক ব্লকের সমন্বয়। সো নর্মালি যেটা হয় কারো যদি হচ্ছে ইউএক্স ডিজাইন নিয়ে আইডিয়া থাকে বা পুরা আছে, সো নর্মালি আমরা যেটা করি ওয়ারফ্রেম ডিজাইনের সময় কিন্তু আমরা এরকম এই ব্লক ব্লক করে কিন্তু আমরা আমাদের লেআউটটা কীরকম হবে প্রাইমারি লেআউটটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলি এই সেভারেল ব্লকের মাধ্যমে। সো একটা ওয়ারফ্রেমের মধ্যে কিন্তু আমরা এত কিছু মানে ইন ডিটেলস কিন্তু আমরা ডিজাইনে যাই না যে কালার কীরকম হবে, ছবি কী কী ইউজ করবো আমরা আমরা জাস্ট বেসিক একটা স্ট্রাকচার তৈরি করে ফেলি। সো আমি যদি হচ্ছে একটু অ্যাডোবি এক্সডি ওপেন করি, আপনাদেরকে একটা আইডিয়া দিই যে আমাদের হচ্ছে এই ওয়েব লেআউটটার আসলে কীরকম হচ্ছে প্রাইমারি। সো আমি হচ্ছে ওয়েবের জন্য ওপেন করলাম এবং আপনাদের হচ্ছে এটা জাস্ট বোঝার সুবিধার্থে, আপনাদের এক্সডি পারার কোনো দরকার নেই। সো একটা ওয়েবসাইটের মধ্যে আমার এখানে হচ্ছে বেসিক্যালি আমার লোগো থাকে এবং আমরা হচ্ছে নেভিগেশনটা হচ্ছে এখানে থাকে। সো একদম বেসিক স্ট্রাকচারে যদি আমরা যাই, এখানে হচ্ছে লোগো আছে এবং এখানে হচ্ছে আমার নেভিগেশন মেনুটা আছে। সো তারপরে যে আমার কি হয়, এখানে কিন্তু আরেকটা থাকে, এই পুরো জায়গাটায় কিন্তু হয় আমার একটা কিছু হেডলাইন ট্যাগ থাকে বা কোনো ক্যারাউজেল থাকে, মানে আমার ফিচার কন্টেন্টটা ফোকাস করার জন্য। কারণ ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসে তখন কিন্তু ও ফার্স্ট কি দেখে, আপনার কিন্তু এই সেকশনটা কিন্তু ও ফার্স্ট দেখে এবং এটাকে আমরা কিন্তু বলি হিরো এরিয়া। লাইক আমি রকমারিতে গেলাম, রকমারিতে যাওয়ার পরে কিন্তু আমি ফার্স্ট হচ্ছে এইটা দেখতে পারছি এবং ওরা এখানে সব এই ক্যারোজেল দিয়ে হচ্ছে ওদের অফারগুলো দিচ্ছে যে ওরা এই কোভিড প্রোডাক্ট দিচ্ছে বা বিকাশে পেমেন্ট করলে, এবং এখানে হচ্ছে ওরা কিছু মানে বইয়ের কিছু অ্যাড দিচ্ছে যে 25% ছাড় এবং বেস্ট সেলার বই এই সেই। সেটা ইউজার যখন আসে এই সাইটে ও কিন্তু একদম ফার্স্ট ভিউতে কিন্তু এটাই দেখে। দেখেন আমরা যে লেআউটের কথা চিন্তা করছিলাম, এই যে এখানে লোগোটা, রকমারিতে কিন্তু লোগোটা এই হচ্ছে টপ লেফটেই আছে এবং একটা নেভিগেশন, রকমারি হচ্ছে নেভিগেশনটা সেন্টার এবং ও একটা সার্চ বার দিয়েছে, ওর সাইডে হচ্ছে নোটিফিকেশন দেওয়া, কার্ট আইটেম দেওয়া এবং আমি যে লগ ইন করা আছি আমার হচ্ছে একটা ইনফরমেশন শো করছে এখানে। সো বেসিক্যালি এখানে এই লেআউটের মধ্যে এখানে না এক্সডিতে আমরা যেটা আসি এই হিরো এরিয়ার মধ্যে আমরা যেটা করছি, আমরা কি করলাম ফার্স্টে আমরা একটা হেডিং নিলাম এবং আমাদের যেহেতু কোনো স্টাইল নেই সো এই ব্লকের মধ্যে হেডিংটা কাজ করছে এবং তারপর হচ্ছে আমরা কিছু প্যারাগ্রাফ নিয়েছি। সো এখানে একটা প্যারাগ্রাফের ব্লক এবং এখানে আরেকটা প্যারাগ্রাফের ব্লক। সো এই যে এই তিনটা এলিমেন্ট আছে, আমি এখানে হেডিং নেওয়ার জন্য এটা এই ব্লকে আসছে, আমি হচ্ছে H1 এর জন্য এটা এই ব্লকে, আমার প্যারাগ্রাফের জন্য এটাই ব্লকে এবং আমার হচ্ছে আরেকটা প্যারাগ্রাফের জন্য এটাই ব্লকে। সো আমি যদি একটু জুম করি এটা, ওকে। সো এই অবস্থা আমার হচ্ছে, এটা লাগবে না আপাতত। সো এখানে এই অবস্থা, তো এই যে এই হেডিং জন্য এখানে এই ব্লকে আছে, প্যারাগ্রাফের জন্য এই ব্লকে আছে। তো ব্লক এলিমেন্টটা যেটা করে, আপনি যখন প্রতিবারই এই এলিমেন্টটা হচ্ছে আপনার কোডে লিখবেন, ইউজ করবেন, ও একটা নতুন ব্লক নিয়ে নেয়। সো আমি যদি আবার একটা পি ট্যাগ লিখি ও কিন্তু এখানে কিন্তু আরেকটা কিন্তু ব্লক নিয়ে নিবে। সো ও কিন্তু এরকম আরেকটা ব্লক হচ্ছে নিয়ে নিল এখানে। কিন্তু আমি যখন এখানে ইএম ট্যাগ ইউজ করছি, আমি যখন এখানে আই ট্যাগ বি ট্যাগ ইউজ করছি, আই ট্যাগ ইউজ করছি এবং আরও ট্যাগ আমরা সামনে জানবো, এখানে কোড ট্যাগ আছে। সো আমরা যদি এখানে কিউট করতে চাচ্ছি, সো কোড করার জন্য আমরা এখানে কোটেশন মার্ক ইউজ করছি, না ইউজ করে আমরা যদি এখানে কিউ ট্যাগটা ইউজ করি, সো এখানে কিউ ট্যাগ দিয়ে এবং আমরা হচ্ছে এটা শেষ হচ্ছে কোথায়, এটা শেষ হচ্ছে এখানে শেষ হচ্ছে। সো আমরা এখানে আরেকটা হচ্ছে কিউ ট্যাগ দিয়ে শেষ করলাম। সো এটার জন্য কিন্তু আমরা হচ্ছে দেখেন এই কোটেশনটা বুঝাচ্ছে, আমরা কিন্তু কোটেশন মার্ক সরিয়ে দিয়েছি, বাট স্টিল হচ্ছে কিউ ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ইনলাইন কোটেশন করতে পারি। সো ওর জন্য কিন্তু একটা নতুন লাইন নেয়নি। সো আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমাদের যে এলিমেন্টের জন্য একটা ব্লক নিচ্ছে সেটাকে আমরা বলি ব্লক এলিমেন্ট, এবং যারা হচ্ছে একটা ব্লক নিচ্ছে না ও হচ্ছে ওর সেম কন্টেন্টের সাথেই ও ইনলাইনে অবস্থান করছে, ওটাকে আমরা বলি হচ্ছে ইনলাইন এলিমেন্ট।
সো মোটামুটি আই গেস সবার ক্লিয়ার হয়েছে এই ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট নিয়ে। সো আর যদি কারো কোশ্চেন থেকে আপনারা এখানে করতে পারেন, কারণ এই আইডিয়াটা বা এই কনসেপ্টটা আমাদের সামনে অনেক কাজে দিবে আমরা যখন সিএসএস করতে যাব। সো আমাদের কিছু স্টাইল কিন্তু আসলে এই ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের উপর ডিপেন্ড করে কাজ করে, এবং আমরা কিন্তু চাইলে পরে সিএসএস দিয়েও কিন্তু এটা চেঞ্জ করতে পারবো যে আমরা হচ্ছে H1 ট্যাগ ইউজ করছি বা P ট্যাগ ইউজ করছি, কিন্তু ওর বিহেভিয়ারটা আমরা চেঞ্জ করতে পারবো, যেটার বিহেভিয়ারটা আসলে ব্লক হবে নাকি ইনলাইন হবে অথবা ইনলাইন ব্লক হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো আই গেস এইটুকু জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং তারপরে যদি আমরা আসি যেখানে HTML এর মধ্যে আসলে আমরা কি কি দেখলাম সোফার, আমরা হচ্ছে এই মানে হেডিং ট্যাগগুলো দেখলাম যে হেডলাইনের মধ্যে কি কি ইউজ করতে পারি আমরা, এবং আমরা P ট্যাগ দেখলাম, এবং আমরা হচ্ছে লিস্টের আইটেমগুলো দেখলাম। সো আমরা হচ্ছে নর্মালি কিন্তু আমরা একটা সাইটে আসলে আমরা কিন্তু ফর্ম ইউজ করতে পারি। ওকে, তালহা ভাই বলছেন ক্লিয়ার হয়ে গেছে, গ্রেট। সো আমরা একটা সাইটের মধ্যে যে ফর্ম ইউজ করতে পারি, আমরা ফর্মটা আসলে কিভাবে ইউজ করি। সো আমি যদি এখানে আসি, সো আমি যদি হচ্ছে ফর্মে লিখি, সো এখানে হচ্ছে আমার জন্য একটা এই যে এই ফর্ম ট্যাগটা বা এলিমেন্টটা, এটার জন্য আমরা একটা ফর্ম যদি ইউজ করতে চাই, লাইক আমরা হচ্ছে ফর্ম কিন্তু প্রায় ইউজ করি, লাইক আমরা কোনো কিছু কোনো ওয়েবসাইটে সাইন আপ করার জন্য বা লগ ইন করার জন্য, অথবা হচ্ছে আমরা হচ্ছে গুগল ফর্ম ইউজ করে আপনারা যেই মানে কোর্সের জন্য রেজিস্টার করেছেন। তো বেসিক্যালি ফর্মের মধ্যে কি কি কাজ করে, আমরা হচ্ছে ফর্মের মধ্যে আমরা এখানে নিলাম এই ফর্ম ট্যাগটা নিলাম, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, এবং এখানে অ্যাকশনটা আসলে এটা ব্যাক এন্ড ডেভেলপারদের জন্য, যে আমি যখন এই ফর্মটা সাবমিট করব সো ওর আসলে বিহেভিয়ারটা কীরকম হবে। আপাতত আমাদের এটা প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে কোনো ব্যাক এন্ড কোড করছি না, আমরা জাস্ট একটা ফর্ম বানাচ্ছি, এবং আমাদের একটা হচ্ছে ইনপুট লাগবে। সো এখানে আমি ইনপুট টাইপ টেক্সট দিলাম, এবং আমি এখানে একটা প্লেস হোল্ডার দিব, এবং এই প্লেস হোল্ডারের মধ্যে আমি বললাম যে ইওর নেম। সো এই ইনপুট টাইপ টেক্সটটা কি, যে আমি যে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, এই ফিল্ডের টাইপটা আসলে কি, এটা টেক্সট নাকি ইমেল নাকি পাসওয়ার্ড না কি। সো আমি এটা ডিফাইন করে দিচ্ছি এখানে ইনপুট টাইপ টেক্সট বলে। আর এই যে প্লেস হোল্ডারটা নিচ্ছি, প্লেস হোল্ডারটা কি, আমার এই ইনপুট ফিল্ডের মধ্যে ও হচ্ছে একটা কিছু শো করবে। সো এটা দরকার কেন, আমি যেন একটা ইনপুট ফিল্ড দেখে বুঝতে পারি যে ও কি টাইপের ডেটা নিচ্ছে। সো আমি যদি এখানে, আচ্ছা আমি এটা সেভ করিনি, আমি এটা সেভ করছি, সেভ করে আবার আমার পেজে আসি, পেজে এসে দেখেন আমার হচ্ছে একটা ইনপুট ফিল্ড ক্রিয়েট হচ্ছে যেটা হচ্ছে ইওর নেম বলছে, এবং আমি যখন এখানে যখন কিছু একটা লিখবো, ধরেন আমার নেম লিখলাম তাসিন, তাহলে কিন্তু আমার প্লেস হোল্ডারটা কিন্তু চলে যাচ্ছে, প্লেস হোল্ডারটা কিন্তু আর থাকছে না এখানে। ভাইয়া, জি ভাইয়া। আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না ভালো করে। আর কারো কি প্রবলেম হচ্ছে এটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা ভাই, আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে এখানে না, হচ্ছে না। যে আপনি চেঞ্জ Okay. লেআউটে আসবেন, চেঞ্জ লেআউটে এসে আপনি এখানে স্পটলাইটে ক্লিক করবেন, স্পটলাইট সিলেক্ট করে তারপর এখান থেকে হচ্ছে ফুল স্ক্রিনে যাবেন, তাহলে খুব ভালো মতো আমার স্ক্রিনটা দেখা যাবে। সো অনেক সময় হয় কি লেআউটটা চেঞ্জ হতে থাকে হচ্ছে ওর বাই ডিফল্ট গুগল মিটের কিছু বিহেভিয়ারের জন্য, সো এটা করলে আপনি ঠিক করতে পারবেন। সো এখানে ফর্মে আসি, সো আমরা চাই হচ্ছে এই ফর্মের আগেও হচ্ছে আমাদের জাস্ট এখানে আমরা একটা, আচ্ছা এটা লাগবে না, একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করেছি। সো আমি যদি ব্যাকস্পেসে ডেট করি, আমার একটা ফর্মের হচ্ছে টেক্সট ফিল্ড দেখবো, এবং এখানে একটা প্লেস হোল্ডার আছে। সো আমি চাই এখানে একটা লেভেল থাকুক, যে ওর হচ্ছে মানে আমার যেটা হচ্ছে যে নেম ফিল্ডের জন্য আমরা করছি, এইটার হচ্ছে এখন এই লেভেলটা আছে যে নেম, নেম দেওয়ার পরে হচ্ছে ইওর নেম। সো আমি এটা কীভাবে দিতে পারি, এবং আমি এখন আমি এখানে বলতে পারি যে লেভেল ফর নেম, যে আমার এই লেভেলটা হচ্ছে নেমের জন্য, এবং আমি এখানে আবার এখানে লিখতে পারি লেভেলতে, আমি বলতে পারি যে পাসওয়ার্ড, এবং আমি বলবো হচ্ছে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আমি হচ্ছে এই ইনপুট ফিল্ডার নিই, ইনপুট ফিল্ডের মধ্যে হচ্ছে পাসওয়ার্ড, এবং এখানে আমার আপাতত এগুলোর দরকার নেই, এগুলো বোঝারও দরকার নেই, এবং আমি এখানে জাস্ট প্লেস হোল্ডারটা ইউজ করি। ধরলাম আগে তো ইওর নেম দিয়েছিলাম, সো এখনই ওরকম করে আমি বলি যে ইওর পাসওয়ার্ড। সো আমি এটাকে সেভ করলাম। এখানে আমার কিন্তু এখন এই দুইটা ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে, একটা বলছে যে
নেমের জন্য, একটা বলছে পাসওয়ার্ডের জন্য। So আমি যদি হচ্ছে নর্মালি আমরা ফেসবুকে যখন যাই লগ ইন করার সময় কিন্তু আমাদের এই টাইপের কিন্তু একটা ফিল্ড থাকে। আচ্ছা কেউ কিছু বলবেন? আচ্ছা কেউ কিছু না বললে আসলে মাইকটা মিউট করে রাখবেন। সো হঠাৎ করে দেখা যায় কি যে মিউট খুললে আমার কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যায়। সো আর কেউ কিছু বললে হচ্ছে আমি আস্ক করবো, তখন আপনারা হচ্ছে আনমিউট করে বলতে পারেন, সমস্যা নেই। সো এখানে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে দুইটা ফিল্ড নিলাম। সো একটা হচ্ছে নেমের জন্য, একটা পাসওয়ার্ডের জন্য। সো এখানে টাইপ পাসওয়ার্ড দেওয়ার কারণে আমার এই কিন্তু ফিল্ডের বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে। আমি যখন এখানে পাসওয়ার্ড লিখছি আমার কিন্তু এখানে ডট 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 করে আসছে। আমি যদি এখানে বলতাম যে না এটা টাইপ পাসওয়ার্ড না টেক্সট, এবং আমি সেভ দিতাম, তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু আর এখন আমি যদি লিখতাম তাহলে কিন্তু আমাকে ডিসপ্লে করতো, এবং এটা কিন্তু অবশ্যই গুড বিহেভিয়ার না এবং খুব ব্যাড একটা ইউএক্স ডিজাইন। কারণ আমি চাই না আমার পাসওয়ার্ডটা আমি সবার সামনে লগ ইন করবো আর আমার চারপাশ থেকে সবাই আমার পাসওয়ার্ড দেখে ফেলুক। সো এটার জন্য আমি এখানে টাইপ হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমি সেটাকে হাইড করে ফেলতে পারি। সো আমি তখন হচ্ছে পাসওয়ার্ড লিখলেও সেখানে আমার জাস্ট ডিস্ক শো করবে। সো এই যে আমরা হচ্ছে একটা ফর্মের মধ্যে এখানে নেম লিখলাম, পাসওয়ার্ড দিলাম, কিন্তু এই ফর্মটাকে আমরা সাবমিট করব কিভাবে? আমার তো কোনো বাটন নেই, সাবমিট তো কোনো বাটন নেই। সো আমার হচ্ছে একটা ফর্ম আছে কিন্তু কোনো সাবমিট বাটন নেই, তাহলে কিন্তু এই ফর্মটা কিন্তু মিনিংলেস, এটা কোনো প্রয়োজন নেই কিন্তু এই ফর্মের। সো এই জন্য আমি এখানে এসে একটা সাবমিট বাটন ক্রিয়েট করতে পারি। সো এখানে সাবমিটে এসে আমি মানে বাটন ক্রিয়েট করব। সো বাটনের নাম দিব হচ্ছে সাবমিট। সেখানে ট্যাগগুলো দেখেন, আমরা লেবেলের জন্য কিন্তু লেবেল ইউজ করেছি, ইনপুটের জন্য কিন্তু ইনপুট ট্যাগ, এবং বাটনের জন্য কিন্তু বাটন ট্যাগ ইউজ করেছি। সেখানে আমরা এই সাবমিট দিলে এখন যদি সেভ করি, এখানে একটা বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমাদের সাবমিট। কিন্তু এখানে আসলে ক্লিক করলে এটা কিছু হচ্ছে না, পেজটা হচ্ছে রিলোড করছে, কারণ আমার এখানে এই ফর্মের মধ্যে একটু আগে যে অ্যাকশন ট্যাগটা ছিল, তো এই ট্যাগের মধ্যে আসলে ডিফাইন করা থাকে যে সাবমিট বাটনে কাজ মানে ক্লিক করলে এটার আসলে কাজটা কি হবে। সো নর্মালি আমরা ফর্মটা আসলে ক্রিয়েট করি কেন, যে কিছু একটা ইনফরমেশন নিয়ে আমরা সার্ভারে পাঠাই, যে হয়তো ইউজার হচ্ছে লগ ইন করতে চাইছে। সো আমরা হচ্ছে লগ ইন ইনফরমেশনটা নিলাম। জি স্যার। হ্যাঁ তালহা ভাই বলেন। আচ্ছা আমরা এখানে লেভেল কেন ব্যবহার করছি? আমরা এখানে পিটেক কি ব্যবহার করতে পারি না? হ্যাঁ আমরা পিটেক ব্যবহার করতেই পারি, কিন্তু আমরা যখন একটা সাইট কোড করব, সো আমরা হচ্ছে কিছু গুড কোডিং প্র্যাকটিস ইউজ করব। সো আমরা যদি লেভেল ইউজ না করো, আমরা যদি এখানে একটা কমেন্ট করে দিই, যদি আমরা পিটেক ইউজ করতাম, পিটেক ইউজ করে যদি নেম ইউজ করতাম এবং এটা সেভ করি, এখানে আসার পর দেখেন বিহেভিয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমার হচ্ছে লেভেলের জন্য যেভাবে ওরা ইনলাইন থাকছিল, এখন কিন্তু আমরা জানি পিটেক কিন্তু ব্লক এলিমেন্ট ক্রিয়েট করে। সো এটার জন্য একটা ব্লক নিয়ে নিয়েছে। আমরা সিএসএস দিয়েও চাইলে এটা চেঞ্জ করতে পারবো, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই ফর্মটা যখন আমার এসইও পারপাসে দেখবে, বা হচ্ছে আমার একটা গুগল যখন বা হচ্ছে বিভিন্ন হচ্ছে সার্চ ইঞ্জিন যখন আমার এই সাইটটায় যাবে, ও যখন এই পুরো জিনিসটায় আসবে, সো আমার হচ্ছে এই কোডটা আসলে কতটুকু পারফেক্ট আমার এই কোডিংটার জন্য হচ্ছে আমাকে হচ্ছে মানে বোঝার জন্য। কারণ আমরা যেটা বলেছি যে আমাদের কিন্তু এখন সাইটটা কিন্তু আমরা লাইক শুধুমাত্র পিসিতে বা মোবাইলে ইউজ করছি না, আমরা কিন্তু এটা এখন ভ্যারিয়াস জায়গায় ইউজ করি। আমরা কিন্তু এটা হচ্ছে এখন টিভিতে একটা সাইট ব্রাউজ করছি, বা আমরা স্ক্রিন রিডারে দেখছি, এবং আরও অনেক জায়গায় আমরা একটা সাইট ব্রাউজ করতে পারছি। সো যখন আমরা লেবেল ইউজ করি তখনও বুঝে যাচ্ছে এটা দিয়ে আমি একটা মানে আমার এই যে ফিল্ডটা হচ্ছে আমরা কি টাইপে ইউজ করছি সেটার লেবেলটাই হচ্ছে এখানে। সো এটা একটা স্ক্রিন রিডার যখন আসে এখানে লেবেলটা দেখে, ও কিন্তু একটা ইউজারকে ঠিক ওইভাবেই গাইড করে, এবং এটাকে আসলে আমরা একটা জিনিস বলি হচ্ছে ARIA। সো এই এরিয়া জিনিসটা কি আসলে, এটা যদি আমি একটু গুগলে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই, সো এই এরিয়াটা আসলে কি কাজ করে, আমাদের সাইটটা আসলে কতটুকু অ্যাক্সেসিবল এবং ডাইভার্স মানুষ যেন সেটা ইউজ করতে পারে, সেটার জন্য আসলে এই এরিয়া, যেটা আমরা সংক্ষেপে বলি অ্যাক্সেসিবল রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন। সো আমরা আমাদের সাইট কোডিং করার সময় আমরা ধরেই নিব না যে সব আমাদের টাইপ মানুষরাই কিন্তু সাইটটা ইউজ করবে। সো ধরেন কারো হয়তো চোখে দেখে না, দেখতে সমস্যা হয়, তো
তো তার জন্য কিন্তু আমাদের সাইটটা কোড করতে হবে এমন করে, সে যদি একটা স্ক্রিন রিডার ইউজ করে, একটা স্ক্রিন রিডার ইউজ করলে সে কী করবে, তাকে হচ্ছে ও হচ্ছে মুখে মুখে বলবে, ও ন্যাভিগেট করবে, যেন ওকে সে ওইভাবে গাইড করতে পারে যে তোমার এখন আমরা একটা ফর্মে আসছি, তোমার ফর্মের হচ্ছে এই লেভেলটা হচ্ছে নেম লেভেলের জন্য, তোমাকে হচ্ছে এই ফর্মের ইনপুটটা ফিল আপ করতে হবে, তখন কিন্তু ও বুঝতে পারবে সেটা। সো এই আমাদের কোডটা আসলে কতটুকু এই গাইডলাইন ফলো করছে এটার জন্য সব কিছু মানে এখানে লেখা আছে যে এই অ্যাক্সেসিবিলিটি নিয়ে অনেক কাজ আছে, এবং বড় বড় ওয়েবসাইটগুলো কিন্তু আসলে এই অ্যাক্সেসিবিলিটি নিয়ে কিন্তু মানে এই গাইডলাইনটা ফলো করে হচ্ছে তারা হচ্ছে লাইক কোড করে। সো আপাতত আমাদের এত এরিয়া গাইডলাইন ফলো করতে হবে না, আমরা জাস্ট বেসিক সিনটেক্সগুলো জেনে আমরা গুড প্র্যাকটিসগুলো জেনে রাখি যে আমরা হচ্ছে যেটা করবো কেন করব। আমি কিন্তু এখানে চাইলে এই বাটনটার মধ্যে কিন্তু আমি একটা এ ট্যাগ ইউজ করতে পারতাম, এ ট্যাগে আমরা এখনো আসিনি। সো আচ্ছা আপাতত বাদ দিই, যেহেতু আমরা এটাকে এখনো আসিনি, সো এটা নিয়ে এখন না বলি। আচ্ছা এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার তো যে বাটন বা ওই ফর্ম আমরা কীভাবে ক্রিয়েট করলাম? এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন দেখলে করতে পারেন। ওকে গ্রেট। সো আমাদের এখনো এই সাইটের মধ্যে কোনো ইমেজ নেই, তো একটু কেমন লাগে না যে আমাদের এই আমরা যে একটা সাইট বানালাম, তো এই সাইটের মধ্যে হচ্ছে কোনো ইমেজ নেই। সো আমরা যদি একটা সাইটের মধ্যে ইমেজ অ্যাড করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি? এটা আর লাগবে না, এক্সটি সেভ করার দরকার নেই। সো আমরা যদি আমাদের HTML এর মধ্যে কোনো ইমেজ দিতে চাই, বা আমি যদি মনে করেন আরেকটা ট্যাগ দিলাম, h2 ট্যাগ দিয়ে আমি বললাম যে মাই পোর্টফোলিও, এবং এই মাই পোর্টফোলিওর মধ্যে আমি হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করলাম, বা আমি এখানে হচ্ছে ধরেন আচ্ছা এটা বাদ দিই, ইমেজ ট্যাগের মধ্যে আমি দেখেন এখানে কি কি আছে। ইমেজ ট্যাগের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, যে একটা হচ্ছে সোর্স যেটাকে আমরা SRC দিয়ে ডিফাইন করছি, আর একটা হচ্ছে অল্টার ট্যাগ। মানে অল্টার ট্যাগ মানে আমার যদি ইমেজটা সামহাও লোড না হয় ওয়েবসাইটে, সো ও ওই ইমেজটার পরিবর্তে কি ট্যাগ দেখাবে এটাকে আমরা এখানে বলে দিচ্ছি। এখানে আপনি একটা জিনিস খেয়াল করতে পারবেন, আমরা HTML এতক্ষণ পর্যন্ত যত ট্যাগ লিখছিলাম সবগুলোর কিন্তু একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে। এখানে ইমেজে এসে আমরা এনকাউন্টার করলাম ওর আসলে কোনো ক্লোজিং ট্যাগ নেই, ও জাস্ট একটাই, মানে ও হচ্ছে মানে সেলফ সাফিসিয়েন্ট, ইমেজ ট্যাগের মধ্যে সব কিছু, ওকে আমাদের আবার এই ইমেজ দিয়ে হচ্ছে ক্লোজ করতে হবে না, ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা মনে রাখবেন, একদম বিগিনারদের যে প্রবলেমটা হয়, আমরা হচ্ছে HTML এলিমেন্ট হচ্ছে কোড করার সময় আমরা হচ্ছে ওপেনিং ট্যাগটা দিই কিন্তু আমরা ক্লোজিং ট্যাগটা ভুলে যাই। এই জন্য অবশ্য এখন এই প্রবলেমটা হয় না, কারণ হচ্ছে মডার্ন যে কোড এডিটর বা আইডিগুলো আছে, আপনি একটা ওপেনিং ট্যাগ দিলেও হচ্ছে বাই ডিফল্ট একটা ক্লোজিং ট্যাগ হচ্ছে আপনার জন্য জেনারেট করে দেয়। সো আমি যদি H3 লিখে যদি আমি এভাবে লিখি, ও কিন্তু বাই ডিফল্ট একটা ক্লোজিং ট্যাগ অটো জেনারেট করে ফেলছে, আমি যার মাঝখানে কোড করতে পারি। সো আমি হচ্ছে এখন একটা ইমেজ হচ্ছে দেখাতে চাই এখানে। সো ইমেজ দেখাতে চাইলে আমি হচ্ছে একটা ফ্রি সাইটে যাই, unsplash.com-এ আমি যাওয়ার পরে ধরলাম এই ইমেজটাই। জি স্যার ওই যে স্যার আমাদের ভিএস কোডটা একবার ইনস্টল করে এবং কি কি প্লাগইন লাগবে ওটা একটু দেখাইতেন, যদি সাজানোটা ওটা একটা দেখাইয়েন স্যার। আমি যাদের মধ্যে কোড তখন পিটিআরটা থাকে না, ওই কোডগুলো এলোমেলো হয়ে থাকে, জি ওটা সাজানো যায় না। আচ্ছা এটার জন্য আপনি যেটা করতে পারেন, আমি হচ্ছে ক্লাসের প্রথমে বলেছিলাম, আপনি মনে হয় একটু লেট করে জয়েন করেছেন। সো আমরা হচ্ছে এই বিউটিফাই এক্সটেনশনটা ইউজ করব। বিউটিফাই এক্সটেনশনটা এনেবল করা থাকলে আপনি যখন কোড লেখার পরে, লাইক আমি এখানে আসার পর মনে করেন যে আমি এখানে কিছু এক্সট্রা স্পেস দিলাম এবং আমি এখানে সেভ করলাম। আচ্ছা বিউটিফাইটা আমার কনফিগ করা নেই, সো বিউটিফাইটা আপনি এখানে ইনস্টল করে কনফিগ করে ফেললে আপনার এখানে কোডের স্ট্রাকচারে হচ্ছে প্রবলেম থাকলেও ওই স্ট্রাকচারটা ঠিক করে নেবে। আর আমরা হচ্ছে এই কোডটা যে লাইভে এডিট করছি এটার জন্য আমরা হচ্ছে লাইভ সার্ভার ইউজ করছি। সো এই লাইভ সার্ভার হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন, এবং লাইভ সার্ভার ইনস্টল করে যেটা করতে হবে, এখানে এসে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ইউজ করতে হবে। সো হচ্ছে আপনি হচ্ছে সেটা করবেন, আমি তো ক্লাস ভিডিওটা দিয়ে দিব, আপনি প্রথম দিক থেকে একটু দেখে নেবেন যে পাঁচটা থেকে কনফিগারেশনটা কীভাবে করেছিলাম। ওকে ভাই, সো আমরা এখন বলছি যে আমরা হচ্ছে এই ইমেজটা ইউজ করতে চাই। সো এই ইমেজ ইউজ করার জন্য আমরা কি করতে পারি?
সো আমি যদি বলি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সো আমরা ওটার একটা অ্যাড্রেস পেয়ে যাব। সো এখানে হচ্ছে অনেক কিছু আছে হাবিজাবি, এবং আমি এটাকে কপি করে নিই। কপি করে নিয়ে আমি এখানে সোর্সের মধ্যে আমি পেস্ট করি। পেস্ট করার পর আমি সেভ করি, দেখি আমাকে এই ইমেজটা দেখায় কিনা। সো আমি যদি আমার পেজে আসি এখন, বা আমার সাইটে আসি, তখন কিন্তু দেখেন আমাকে এই ইমেজটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে। সো আমার এই ইমেজটা কিন্তু লোড হয়ে গেছে, এবং এই ইমেজের লিঙ্কটা আমি কোথায় দিয়েছি? সোর্স ট্যাগের মধ্যে। সোর্স ট্যাগের মধ্যেই দিয়ে ওকে বলছি যে তুমি এই লিঙ্ক থেকে ইমেজটা এনে আমার সাইটে দেখাও, এবং আমি এখানে অল্টার ট্যাগে আমি লিখে দিচ্ছি, ধরলাম যে ডিজাইন। সো আমার যদি ইমেজটা লোড না হয়, বাই চান্স যদি লোড না হয়, সো আমি মনে করেন কিছু একটা ভুল করেছি, এখানে আমি ইমেজেস না লিখে আমি এখানে জাস্ট এভাবে সেভ করি। সো আমার এই ইমেজটা লোড হতে পারবে না। সো দেখেন এখানে তখন ও কী করছে, একটা ইমেজ আইকন দিচ্ছে এবং পাশে লিখছে ডিজাইন। সো যদি আমার ইমেজটা লোড হতে না পারে, ও আমাকে বলে দিবে যেটা আসলে কী টাইপের একটা ইমেজ ছিল যে তোমার লোড হতে পারছে না এখন। সো আমি যদি একটা ব্যাকে আসি এবং আমি এখানে লিখে সেভ করলাম, এবং আমি এখানে যেটা করতে পারি, ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এবং আমরা পরে সিএসএস দিয়ে আমরা এটার হাইট উইডথ কন্ট্রোল করতে পারবো, বা আমরা চাইলে হচ্ছে এইচটিএমএল এর মধ্যে হচ্ছে বাই ডিফল্ট আমরা লিখতে পারি। সো আমি যদি মনে করেন এখানে উইডথ দিয়ে বলি যে 150 পিক্সেল, এবং যদি সেভ করি, ইমেজটা কিন্তু এখন ছোট হয়ে গেছে। এখন কিন্তু আর ওই আগে যেরকম ফুল সাইজ দেখাচ্ছিল এটা কিন্তু দেখাচ্ছে না। তো নর্মালি আমরা এভাবে ইমেজের মধ্যে এটা করব না, আমরা এই দরকার হলে পরে সিএসএস যখন আমরা শিখবো, আমরা এই সিএসএস এর মধ্যে আমরা কোড করে আমরা এটা দেখবো যে আমাদের উইডথ কত দিতে পারি আমরা। সো আমি হচ্ছে এখন নিচে কিছু ডেসক্রিপশন লিখলাম যে মাই ডিজাইন 1, এবং আমি যদি সেভ করি, আমার এই ইমেজের নিচে হচ্ছে লেখা হয়ে গেল মাই ডিজাইন 1। এবং আজকে আমরা আসলে যেগুলো দেখছি, আমরা মেনলি হচ্ছে ডিজাইনের উপরে ফোকাস করছি না, যেহেতু আজকে প্রথম ক্লাস। সো আমরা সব ট্যাগগুলো চিনে রাখছি, যখন আমরা সিএসএস দেখব বা হচ্ছে আরও ফার্দার কাজ করব, সো আমরা যেন এই ট্যাগগুলো দিয়ে একটা সাইট দেখে আমরা যেন বুঝতে পারি যেটা আসলে কীভাবে কী করা হয়েছে। সো যদি আমরা রকমারিতে আসি, আমরা বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে, যে হ্যাঁ এই ট্যাগগুলো কীভাবে কাজ করছে বা এগুলো কীভাবে কাজ করছে, একটা আইডিয়া আসে। সো এখানে ধরলাম আরেকটা ইমেজ আমরা অ্যাড করি। আরেকটা ইমেজ কি অ্যাড করা যায়? সো ধরলাম এটা আমরা অ্যাড করি। লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে আমি এখানে বলবো, আবার হচ্ছে একটা ইমেজ ট্যাগ নিই, সোর্সের মধ্যে হচ্ছে এই লিঙ্কটা দিব, এবং আবারও এখানে লিখতে পারি হচ্ছে ডিজাইন অল ট্যাগে, বা ডিজাইন 2, এখানে দিলাম ডিজাইন 1, এবং এখানে আমরা হচ্ছে পি ট্যাগে লিখে ফেললাম যে ডিজাইন 2 অর মাই ডিজাইন 2। সো সেভ করি, দেখি এটা কীভাবে দেখায় আমাদের এখানে। সো আমরা এই যে এখানে দেখেন, আমরা কিন্তু এটা মানে উইথটা দিইনি দেখে এটার এখন, সো আমরা উইথ দিয়ে নিই 150 পিক্সেল। সো 150 পিক্সেলে হচ্ছে এখানে এসে পড়লো। সো ওখানে হচ্ছে পরপর দুইটা ছবি থাকলো, এবং আমরা চাইলে আরেকটা ছবি অ্যাড করে নিতে পারি। সো আপাতত দরকার নেই। সো এখন এই যে আমরা এখানে বলছি যে মাই ডিজাইন 1 অথবা মাই ডিজাইন 2, সো এখানে এগুলো তো প্যারাগ্রাফ টেক্সটের মাধ্যমে আসছে, কিন্তু আমরা চাইলে এটাকে একটা হাইপার লিঙ্কে কনভার্ট করে ফেলতে পারি। সো হাইপার লিঙ্ক আসলে কি জিনিস? অনেক সময় আমরা দেখি না, কিছু সাইটের মধ্যে টেক্সট থাকে, তারপর বলে যে ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করার পরে আপনি নির্দিষ্ট কোনো একটা জায়গায় চলে যাচ্ছেন, বা হচ্ছে এই যে এখানে যেরকম যেটা আছে যে পড়তে ক্লিক করুন। সো আমি যদি এখন এখানে ক্লিক করি, ও কিন্তু আমাকে একটা আলাদা পেজে নিয়ে চলে যাচ্ছে, বা আলাদা পেজ আমাকে রিডাইরেক্ট করছে। এটা আসলে কিভাবে হচ্ছে, যে আমাদের এই লিঙ্কগুলো আমরা কিভাবে অ্যাড করছি আমাদের পেজে, যে আমার হচ্ছে এখানে প্রতিটাই কিন্তু একটা হাইপার লিঙ্ক। আমি যদি এখানে ক্লিক করি, ও কিন্তু আমাকে আরেকটা জায়গার মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে, এবং মানে এখান থেকে আমি আবার আরেক জায়গায় যেতে পারবো। সো এই কাজগুলো আমরা পেজের মধ্যে কিভাবে করি, এগুলোর জন্য আমাদের হচ্ছে এ ট্যাগ লাগে। সো আমরা যদি হচ্ছে এ ট্যাগ ইউজ করি, সো এ ট্যাগ ইউজ করার পরে আমরা এখানে দেখব যে এখানে এই হাইপার লিঙ্ক রেফারেন্স নামে, বা এটাকে আমরা শর্টে বলছি যে এইচরেফ। সো এই হাইপার লিঙ্ক রেফারেন্স কি করে, যে আমি হচ্ছে কোথায় আমাকে যেতে চাচ্ছি বা কোথায় আমি রিডাইরেক্ট হতে চাচ্ছি,
সো আমি যদি এখন বলি, ধরেন আমি এখানে পোর্টফোলিও দিয়েছি, আমি এখানে আরেকটা সেকশন নিলাম H2তে, আমি বললাম যে হচ্ছে আমাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো। সো কন্ট্যাক্ট করার জন্য আমি এখানে বললাম হচ্ছে ফেসবুক, এবং আমি চাইলে আমার ফেসবুকের অ্যাড্রেস দিয়ে দিতে পারি। সো আমি যদি বলি যে fb.me/ আমার ফেসবুকের লিঙ্ক আমি যদি দিয়ে দিই এবং আমি যদি এখানে সেভ করি, সো আমি দেখবো আমার পেজে আসলে এখানে কন্ট্যাক্ট নিতে এখানে ফেসবুক লেখা এসে পড়েছে, এবং এই স্টাইলটা আসলে ব্রাউজার থেকে আসছে, মানে বাই ডিফল্ট ব্রাউজারের স্টাইল। সো আমি যদি এখন ক্লিক করি, সো এটা হচ্ছে ক্যান নট গেট, আচ্ছা যাই হোক, ও খুঁজে পাইনি। সো আগে হচ্ছে এই শর্ট লিঙ্কটা দিয়ে আসতো, এখন আর আসে না। আচ্ছা, না আসলেও সমস্যা নেই। সো ক্লিক করলে, ও আচ্ছা, আমি এখানে যে ভুলটা করছি, আমার এখানে অ্যাড্রেসে এটা দেওয়া হয়নি, আমার এখানে HTTPSটা উল্লেখ করতে হবে, এখানে সেভ করতে হবে, তাহলে বুঝতে পারবে যে কোন প্রোটোকলটা ইউজ করে ওই সাইটে রিডাইরেক্ট হবে। সো এখানে এখন ক্লিক করার পরে ও কিন্তু আমার ফেসবুক মানে প্রোফাইলটা চলে আসছে। তো আমি যদি চাই যে এখানে ক্লিক করলে ও আমার এই মানে পেজের সাথে সাথে চেঞ্জ হবে না, আমার এই প্রোফাইলটা একটা নতুন ট্যাবে ওপেন হবে। লাইক আমি এখানে যেভাবে দেখছিলাম, যে আমি যদি তখন এখানে এই পড়তে ক্লিক ক্লিক করছি, আমার কিন্তু একটা ট্যাব ওপেন হচ্ছে আলাদা, ও কিন্তু এই পেজের মধ্যে কিন্তু লোড হচ্ছে না। সো আমি যদি এটা চাই, আমি কি করতে পারি, আমি এখানে লিঙ্ক দেওয়ার পরে আমি যদি বলি যে টার্গেট, এবং আমি যদি ওকে বলি যে তুমি টার্গেট থাকবে ব্ল্যাঙ্ক, এবং আমি সেভ করি, সেভ করার পরে আমি এখানে আসার পর যদি ক্লিক করি আমার এইখানে ফেসবুকে, তাহলে ও কিন্তু আলাদা একটা ট্যাবে কিন্তু আমার প্রোফাইলটা হচ্ছে অন করবে। ওকে, এটা গেল। এবং আমি চাইলে এখানে আরও কিছু লিঙ্ক অ্যাড করতে পারি। সো আমি চাইলে হচ্ছে এই ট্যাগের মধ্যে বলতে পারি যে টুইটার, এবং তারপর বলতে পারি হচ্ছে ইনস্টাগ্রাম, এবং আমি এখানে আরও বলতে পারি যে গিটহাব। সো বেসিক্যালি আর বাকি সব কিছুর জন্য আমি এখানে হচ্ছে হ্যাশ দিয়ে রাখলাম, আপাতত আর এই লিঙ্ক আপ করার দরকার নেই। সো এখন একটা জিনিস দেখেন, আমি যখন ফেসবুকে অলরেডি এখানে ভিজিট করেছি, দেখে এটা কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। সো এই এ ট্যাগের কিছু প্রপার্টি আছে যেটা আমরা সিএসএস করার সময় জানবো, যে আমি এখানে ভিজিট করার পরে ব্রাউজার করছি কি ওর স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছে, এবং আমার এখানে অলরেডি মানে এগুলোতে ভিজিট করা হয়নি দেখে ওইগুলোর স্টাইলও কিন্তু আলাদা, এবং এইভাবে করে আমি কিন্তু এখানে সব লিঙ্ক হচ্ছে লিখে ফেলেছি। সো নর্মালি হচ্ছে আমরা একটা পেজে আমরা যদি কিছু লিঙ্ক অ্যাড করতে চাই যেটা আমাদেরকে অন্য কোনো পেজে নিয়ে যাবে, অথবা আমরা যেটা করি, এই যে আমরা ন্যাভবারই বলেছিলাম যে আমাদেরই পেজের মধ্যে অন্য কোনো এলিমেন্টে হচ্ছে নিজেদেরকে নিয়ে যাবে। সো এটা করার জন্য আমরা এখানে ন্যাভের মধ্যে হচ্ছে এই ট্যাগগুলো অ্যাড করতে পারি, বা আমরা আমাদের নিজেদের পেজ থেকে আমরা আরেক জায়গায় যেতে চাচ্ছি, এটার জন্য হচ্ছে আমরা এভাবে এই ট্যাগগুলো ইউজ করতে পারি। তো আপনার পেজে যখনই আপনি হাইপার লিঙ্ক অ্যাড করতে চাবেন, যে আমার ওয়েবসাইট থেকে সেটা অন্য একটা পেজে বা আমার ওয়েবসাইটের অন্য একটা সেকশনে চলে যাচ্ছে, সেই জায়গাটার মধ্যে আমি হচ্ছে এই ট্যাগটা ইউজ করব। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আশা করছি সবারই হচ্ছে এইটুক পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা হ্যাঁ, তালহা ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, হয়তো ভাইয়া সব কিছু বুঝছে। আচ্ছা যাই হোক, সো আচ্ছা লাস্টের দিকে আমরা একটা জিনিস দেখবো। সো আমরা হচ্ছে এই ইমেজ জানলাম, লিঙ্ক জানলাম, এবং আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা নিয়েও জানলাম যে আমরা হচ্ছে এভাবে লিঙ্ক অ্যাড করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব। অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করে আমরা এখানে কাজ করব। তারপরের দিকে আমরা আসি যে HTML দিয়ে আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারি। সো ধরেন আমি প্যারাগ্রাফের মধ্যে লিখলাম যে you can put a
সো এই লেখাটা আমি এখানে লিখেছি যে আমরা হচ্ছে এখানে লাইক H4 ট্যাগটা হচ্ছে রাখতে পারি হচ্ছে হেডলাইন রিপ্রেজেন্ট করার জন্য বা যাই হোক। এখন যদি আমি হচ্ছে এই সাইটটা এসে যদি আমি দেখতে চাই যেটা আসলে কি করে থাকলো, সো দেখেন আমি আসলে যেভাবে চাচ্ছিলাম সেভাবে কিন্তু এখন এটা নেই। আমি চাচ্ছিলাম যে এটাকেও পুরোপুরি দেখাবে H4 এর ট্যাগটা যেভাবে আছে সেভাবেই দেখাবে, কিন্তু ও কিন্তু আমাকে আর সেভাবে দেখাচ্ছে না। ও কিন্তু এটাকে চেঞ্জ করে ফেলছে, এটাকেও ভাবছে যে এটাই হচ্ছে একটা H4 টাইপ কিছু। তো আমি তো চাচ্ছি আমার এই H4টাকে হুবহু যেন এইভাবে আমার পেজে দেখায়, কিন্তু আমার ওয়েবসাইট মানে আমার ব্রাউজার হচ্ছে এটাকে রেন্ডার করে ফেলছে। তো এই জিনিসটাকে আমি কিভাবে দেখাতে পারবো আমার সাইটে, এটার জন্য একটা ফিচার আছে যেটাকে আমরা বলি যে HTML এন্টিটিস। তো এটা দিয়ে আমরা কি করি, আমরা যদি কোনো স্পেশাল ক্যারেক্টার দেখাতে চাই আমাদের ওয়েবসাইটে, তো ওইটার জন্য আমরা হচ্ছে এই এন্টিটিসগুলো আমরা ইউজ করতে পারবো। সো আমি যদি এখন এখানে অ্যান্ড দিয়ে আমি বা অ্যাম্পারসেন্ট দিয়ে আমি যদি মনে করেন যে লিখি যে LT, এবং আমি যদি এখানে H4 এর জায়গায় আমি যদি এখন বলি যে আচ্ছা আমি এখানে হচ্ছে অ্যাম্পারসেন্ট হচ্ছে GT দিব, মানে আমার হচ্ছে এই লেস দ্যান সাইন এবং আমার হচ্ছে এই গ্রেটার দ্যান সাইন হচ্ছে এই দুটো আমি দিচ্ছি, এবং এর মাঝখানে আমার হচ্ছে এই H4 লেখাটা থাকবে। সো আমি যদি এটা সেভ করি, এখন যদি আসি দেখেন এখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে এখানে আমার এই লেস দেন গ্রেটার দেন সাইন দিয়ে বলে দিচ্ছে যে তুমি হচ্ছে H4 ইউজ করে আমি H4 হেডলাইন ইউজ করতে পারি, এবং এই ট্যাগটাও কিন্তু আমার এলিমেন্টটা কিন্তু আর প্যারাগ্রাফ ট্যাগে আছে, ও কিন্তু আর এই H4 ট্যাগে চেঞ্জ হয়ে যায়নি। সো স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা চাইলে এভাবে করতে পারি। এটার একটা খুব ভালো ইউজ হচ্ছে লাইক আমরা নর্মালি যেটা করি যে প্রতিটা সাইটের এসেই আমরা নিচে দেখি যে কপিরাইট বোঝায়। সো আমি যদি এখানে হচ্ছে এখন এই কপিরাইট দিই এবং এখানে 2020 না 2021 মানে বছর যা চেঞ্জ হয়েছে না, আমি এখনো হচ্ছে এটা আচ্ছা যাই হোক, এবং আমি এখানে আমার নাম লিখে দিলাম। সো আমি চাচ্ছি এখানে হচ্ছে এই কপিরাইট সাইনটা আসুক। সো এটা দেখার জন্য আমি ওই এন্টিটিস ইউজ করে আমি বলতে পারি যে অ্যাম্পারসেন্ট কপি, এবং আমি এখানে দিলাম সেমিকোলন এবং এটা সেভ করলাম, এবং যদি এখানে আসি তাহলে দেখবো যে কপিরাইট এই সাইনটা এসে পড়েছে এবং নর্মালি কিছু একটা আসছে। তো ধরতে পারি যে আমরা আমাদের ওয়েবসাইটের ফুটারে এটা ইউজ করতে পারি। সো আমি হচ্ছে এই জিনিসগুলো এখন এক্সপ্লেন করিনি, ফুটার, হেডার অথবা ন্যাভ ট্যাগ এই জিনিসগুলো, তো আমরা এগুলো নিয়ে সামনে শিখব। সো যারা আপনারা একদম নতুন ছিলেন তাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে আমরা একটা ওয়েবসাইট কোড করার সময় আমরা কীভাবে করি, HTML-গুলো আমাদের সাইটে কীভাবে কাজ করে, এবং যাদের মনে করেন আগে থেকেই আইডিয়া ছিল ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার, একটা রিভাইজ হয়ে গেছে। তো আমরা যখন সামনে আরও ডিপে যাবো এই জিনিসগুলো নিয়ে, কারণ আমাদের তো 5টা ক্লাস এবং ডেইলি এক একটা ক্লাস আমাদের লেভেল আপ হবে। সো আজকে একদম মনে করেন বেসিক লেভেলে ছিল, কালকে যাওয়ার পর হচ্ছে নর্মাল লেভেল, তারপর ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্স, তারপর হচ্ছে বস লেভেল। তো ইটস লাইক একটা গেমসের মতো। সো লেভেল আপ হয়ে হয়ে সামনে আমরা আগাতে থাকবো। তো আপনারা এখন বলেন আজকে আমরা এই যে যা কিছু পড়ালাম বা যা কিছু শিখলাম, এই পুরোটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো টপিক্সে কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ, জি আকাশ ভাই। আচ্ছা ভাই, লাস্টের যে স্পেশাল ক্যারেক্টারের কথা মানে কোডটা করছেন ওইটা যদি আরেকবার একটু রিপিট করতেন। আচ্ছা হ্যাঁ, এই যে HTML এন্টিটিস যেটা, তো এন্টিটিসগুলো আমরা হচ্ছে কিভাবে করব, এন্টিটিসের জন্য আমরা হচ্ছে এই অ্যাম্পারসেন্ট সাইনটা ইউজ করব। এটা ইউজ করার পরে আমরা যেটা ইউজ করব, আমরা পাবো কোথায়? আমরা যদি এখানে আসি, এখানে শেষ যদি আমরা লিখি যে HTML এন্টিটিস, এই লিস্টে গেলেই আমরা এখানে কিন্তু সবগুলা পেয়ে যাবো। আমাদের এগুলো কিন্তু ওই মুখস্থ করার বা মনে রাখার কোনো দরকার নাই। সো এই যে আমি এখানে এই সাইনটা দিচ্ছিলাম কপিরাইটের, সো এখান থেকে জাস্ট কপি, এটা কপি করে আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার পেজে। সো এখানে হচ্ছে এই মোস্ট ইউজ এন্টিটিসগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো আসলে কোডের মধ্যে কোনো কিছুই মুখস্থ করার দরকার নেই। আপনি যদি একবার আপনার হচ্ছে লজিকটা বিল্ড হয়ে যায় যে আপনি কিভাবে কাজ করবেন, পরে আপনি আপনার মনে করেন যে ট্যাগ ভুলে গেছেন, মনে পড়ছে না, এই W3 স্কুলে আসবেন, HTML এর রেফারেন্সটা দেখবেন, ট্যাগ মনে পড়ে যাবে। সো এটা কোনো প্রবলেম না, আপনাকে জাস্ট লজিকটা, আপনি এটা কপি করে এনে পেস্ট করলাম, এখানে পেস্ট করে সেভ করলাম, এবং আমার এই অ্যাম্পারসেন্ট কপিস মানে এটা রেন্ডার হয়ে এই কপিরাইটের এই সাইনটা দেখাচ্ছে। সো আই হোপ এখন ক্লিয়ার ভাই, এখন বুঝতে পারছেন যেটা আমি কিভাবে করছি।
ইন্ডিং ট্যাগে যে একটা স্ল্যাশ দরকার হয় ওইটা কিভাবে ইয়ে করবো? বুঝিনি ভাই, আরেকবার বলবেন? মানে এই যে উম, আপনি যে H4 ট্যাগের যে একটা ইয়া দেখালেন একদম লাস্টের দিকে, আচ্ছা আচ্ছা, H4 এর যেটা। তো হ্যাঁ ওখানে যে ইন্ডিং ট্যাগের জন্য যে একটা স্ল্যাশের মতো দরকার হবে, ব্যাক স্ল্যাশ, ওইটা হ্যাঁ, কি নর্মাল কিবোর্ড থেকে দিলেই হবে? না নর্মাল কিবোর্ড থেকে দিলেও যে আপনার বললাম ট্যাগ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমরা হচ্ছে গ্রেটার দ্যান সাইনের হচ্ছে সংক্ষেপে যেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে জিটিটা ইউজ করেছিলাম। সো এই জিটি হ্যাঁ দিলে হ্যাঁ। আপনার হচ্ছে ওই ট্যাগটা আসছে। আর ওই এটা যে একটা স্ল্যাশ দেওয়া লাগে সেটা? ও স্ল্যাশের জন্য আপনি হচ্ছে এখানে এখানে আপনি এন্টিটিসে দেখবেন যে আমার মধ্যে এরকম কিছু আছে কি না এখানে। So, আপনি যদি দেখেন যে না এরকম কিছু এখানে নেই, সো আপনি চাইলে নর্মাল টেক্সট হিসেবে আপনি এটা ইউজ করতে পারেন। সো মনে করেন আমি যদি এভাবে লিখি যে ধরলাম হচ্ছে এই পি ট্যাগের মধ্যেই আমি যদি বলি যে অ্যাম্পারসেন্ট হচ্ছে এলটি H4 এবং আমি এখানে স্ল্যাশ দিই এবং এখানে আমি বলি আবার হচ্ছে অ্যাম্পারসেন্ট জিটি এবং এটা সেভ করি। সেভ করার পর আমি দেখি ব্রাউজারে কি দেখায়। দেখেন এটা কিন্তু পুরোপুরি রিপ্রেজেন্ট করে ফেলেছে, কোনো প্রবলেমই কিন্তু হয়নি। আচ্ছা আচ্ছা, এইটাই জিজ্ঞেস করছিলাম, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। ওকে, ওয়েলকাম ভাই। সো আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। সো ফার্স্ট ক্লাস হিসেবে আজকের ক্লাসটা কেমন লেগেছে, মানে অনেস্ট একটা রিভিউ দেন। জি ভাই, অনেক ভালো। ওকে ওকে, গ্রেট। সো আজকের ক্লাসটা আসলে একদমই বেসিক ছিল, মানে ওয়েবসাইটের বলতে গেলে এবিসিডি ছিল, এবং কালকের ক্লাস থেকে আমরা হচ্ছে সিএসএসটা শিখব। আমরা সিএসএস শেখা শুরু করব, আর তারপরেই থেকেই আমরা হচ্ছে আরও মানে এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা কীভাবে একটা লেআউট দাঁড় করিয়ে ফেলতে পারি, আমাদের পেজের লেআউটগুলো কীরকম হয় আমরা সেগুলো শিখব। 4 নম্বর ক্লাসে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ 5-এ যাব। এখানে বুটস্ট্র্যাপ 5 নিয়ে আমরা মানে আইডিয়া নিব এবং আমাদের গ্রিড সিস্টেমটা কাজ করে কিভাবে, আমরা রেসপন্সিভ করতে পারবো কিভাবে একটা সাইটকে, সেটা আমরা শিখব। আর 5 নম্বর ক্লাসে হচ্ছে পুরোপুরি একটা প্রজেক্ট করব, লাইক আমরা যেরকম এতক্ষণ একটা ওয়েবসাইট দেখছিলাম, তো এই পুরো ওয়েবসাইট আমরা কোড করে কিভাবে করে ফেলতে পারি সেটা আমরা 5 নম্বর ক্লাসে দেখব। ভাইয়া রিয়াক্ট বা ভিউজেএস এর কিছু দেখানো হবে কি? না ভাই, এটা আসলে যেহেতু একদম বেসিক একটা কোর্স, মানে এখানে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটাই ফোকাস করা হবে। এখানে জাভাস্ক্রিপ্ট অথবা লাইব্রেরি নিয়ে কিছু বলা হবে না বা কিছু দেখানো হবে না। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে নাসরুল ভাই, আমরা আসলে গ্রিডটার জন্য আমরা সিএসএস গ্রিড ইউজ করব না, কারণ সিএসএস গ্রিডটা হচ্ছে একটু কমপ্লেক্স। সো বিগিনার্সদের জন্য এটা নিয়েই 2-3টা ক্লাস নেওয়া যাবে। সো নর্মালি আমরা যেটা করব যে বুটস্ট্র্যাপের হচ্ছে গ্রিডটা ইউজ করব, মানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করব, ক্লাস ইউজ করে আমরা গ্রিড সিস্টেমটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি। আর ফ্লেক্সবক্স নিয়ে আমরা দেখব, ফ্লেক্সবক্স নিয়ে আমরা জানবো এই সিএসএস লেআউট ক্লাসে, মানে 3rd নম্বর ক্লাসে আমরা ফ্লেক্সবক্স নিয়ে জানবো। ওকে রাফসান ভাই, কোনো কোশ্চেন আছে? আপনি হয়তো কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা, কোনো কোশ্চেন নেই আই গেস। তো গাইস, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমি আশা করব আপনারা হচ্ছে কালকের ক্লাসে সবাই থাকবেন। হ্যাঁ। জি ভাই। যদি একটু দেখাতেন যে প্র্যাকটিস করার জন্য মানে W3 স্কুলটা কিভাবে ইউজ করব, একটু যদি দেখাই। ওকে ঠিক আছে। সো এই W3 স্কুলটা হচ্ছে আমাদের মানে ওয়েব ডেভেলপারদের জন্য কি বলবো, একটা বাইবেল টাইপের। সো আপনি হচ্ছে সব কিছু এখানে পাবেন, মানে সব কিছু না পেলেও অলমোস্ট সব কিছু এখানে পাবেন। সো W3 স্কুলে ফার্স্টে আসলে আপনি রেফারেন্সে যাবেন। রেফারেন্সে যাওয়ার পর আপনি HTML মনে করেন আপনার কিছু ট্যাগ ভুলে গেছেন, সো আপনি HTML ট্যাগ রেফারেন্সে গেলেন। ট্যাগ রেফারেন্সে যাওয়ার পর এখানে সব ট্যাগ হচ্ছে লিস্ট করা আছে। সো এই ট্যাগগুলো দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন ট্যাগটা আমরা কোথায় ইউজ করছি, কেন ইউজ করছি। সো একদম বিগিনারদের জন্য এটা লাগে কেন, কারণ হচ্ছে আমরা অনেক সময় ট্যাগটা ভুলে যাই বা ট্যাগ মনে থাকে না, তো আমরা হচ্ছে মুখস্থ করার ট্রাই করি যে আচ্ছা আচ্ছা পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ, ওকে আইএমজি ট্যাগ দিয়ে হচ্ছে ইমেজ। সো মুখস্থ করার কিছু নেই এখানে। সো আপনি এখানে আসার পর আপনি যদি হচ্ছে Ctrl+F প্রেস করেন, Ctrl+F প্রেস করার পর আপনি হচ্ছে ইমেজ লিখলেন। সো ইমেজ লেখার পর আপনি হচ্ছে এন্টার দিলেন। এন্টার দেওয়ার পরে আপনার এসে পড়বে দেখেন এই ইমেজ ট্যাগ হচ্ছে এই ইমেজটা ডিফাইন করার জন্য ইউজ করা হয়। বা আপনি এখানে আসার পর আপনি মনে করেন যে হাইপার লিঙ্ক লিখলাম, তো হাইপার লিঙ্ক লেখার পর আমি এসে পড়লাম যে এই ট্যাগটা হচ্ছে হাইপার লিঙ্কের জন্য ইউজ করা হয়। সো আপনি যদি জানেন যে আপনি কি খুঁজছেন বা আপনার কোন কাজের জন্য ট্যাগটা লাগবে, ওটা লিখে আপনি যদি Ctrl+F দিয়ে সার্চ দেন ব্রাউজারে,
আপনি ওরা ট্যাগটা পেয়ে যাচ্ছেন। সো এগুলো মুখস্থ করার কিছু নেই, বুঝতে হবে যে আমরা আসলে কখন কোন কাজের জন্য কোন ট্যাগটা ইউজ করছি। সো আপনি যদি মনে করেন একটা ইমেজ দেখাতে চান, আমি যদি পি ট্যাগ ইউজ করে একটা ইমেজ দেখাতে চাই, তাহলে কিন্তু ইমেজটা শো করবে না, আমাকে অবভিয়াসলি আইএমজি ট্যাগটা ইউজ করতে হবে। আচ্ছা ভাই, কোশ্চেন আছে কারো, বলতে পারেন। আমরা কি রেসপন্সিভ শিখবো, একটা ওয়েবসাইট কিভাবে রেসপন্সিভ করতে এক্স্যাক্টলি, হবে? আমরা একটা ওয়েবসাইট একটা ফুল রেসপন্সিভ করে দেখব, কারণ এখনকার সময় আসলে আমরা শুধুমাত্র যেটা বলেছিলাম যে পিসিতে ইউজ করি না। সো আমরা মাল্টি ডিভাইসের জন্য আমরা ওয়েবসাইট কী করে রেসপন্সিভ করতে পারি, ব্রেক পয়েন্টগুলো আমরা কী করে ইউজ করতে পারি, এগুলো সবই আমরা শিখবো সামনে। So, মানে আশেপাশে যাচ্ছে হচ্ছে আপনাদেরকে মানে ওই ইঞ্জিনটা স্টার্ট করা হলো। সো 5 নম্বর ক্লাসে এসে দেখবেন যে আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন। তো মানে জি। খুবই জ্যাম প্যাকড ক্লাস হবে এগুলো। সো আই হোপ আপনারা সবাই সব ক্লাসে থাকবেন। সো এটাই গাইস, কালকে আবার ইনশাল্লাহ 2টার সময় দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই টাইমলি জয়েন করার ট্রাই করবেন, কারণ দেখা যায় কি যে ভিডিও রেকর্ড আমি অবশ্যই দিব, কিন্তু সত্যি কথা বলতে কি যে এই ভিডিও রেকর্ড আপনারা খুব অল্প মানুষই দেখবেন, কারণ রেকর্ডিং দেখাটা একটা বোরিং কাজ। লাইভ ক্লাসে যেরকম একটা ইন্টারেস্ট পাওয়া যায়, ইন্টারেক্টিভিটি হয়, ওই ভিডিও দেখে কিন্তু আসলে ওই জিনিসটা হয় না। সো এই ভিডিও দেখতে গেলে অনেকেরই ঘুমতে যাবে। সো সবাই লাইভ ক্লাসে থাকবেন, লাইভ ক্লাসে থাকার পর এই কনফিউশন থাকলে তখন যে ভিডিওটা দেখবেন। সো ভিডিওটা মানে অ্যাকচুয়ালি রেফারেন্স আমাদের হচ্ছে লাইভ ক্লাসের সাথে সাথে। সো এটাই গাইস, আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন আমার এখানে, আর না কোশ্চেন থাকলে আজকে ক্লাস এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। ঠিক আছে। ওকে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আর কালকে 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 2টায়। জি, কালকেও 2টায় আমাদের ডেইলি হচ্ছে 2টা ক্লাস লিংক ক্লাস। এটি থাকবে? হ্যাঁ, ক্লাস লিঙ্ক আমি এটাই ইউজ করবো, তারপর আমি হচ্ছে ক্লাসের আগে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, মানে লিঙ্ক এটাই থাকবে। সো আপনারা হচ্ছে 2টার সময় এই লিঙ্কেই ঢুকলেই হবে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ভাইয়া, দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ।